আজকে হচ্ছে যে অ্যাসেট প্রজেক্টের আমাদের অনেকগুলা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে 27 নম্বর ক্লাস। এখন আমরা হয়তো সামনে আর অল্প কিছু ক্লাস পাবো, অতএব সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করেন এই সময়টার মধ্যে। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা যেগুলো দেখছিলাম মোটামুটি আমাদের হচ্ছে যে এইচটিএমএল দেখছি, এরপরে আছে কি সিএসএস দেখছি, দুইটা দিয়ে একটা কি টেমপ্লেটও আমরা তৈরি করে ফেলছি। তো এখন হচ্ছে যে এই দুইটা আপনারা হচ্ছে যে দিয়ে আরেকটা নতুন আরেকটা টেমপ্লেট করে ফেলেন, তাহলে মোটামুটি আপনাদের হচ্ছে যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর গত ক্লাসে বুটস্ট্র্যাপের একটা ওভারভিউ আমরা দিছিলাম, বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ কিভাবে ইনস্টল বা সেটআপ করা যায় এগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমি আরেকবার এই বুটস্ট্র্যাপটা রিক্যাপ করে দেই। যাদের সিএসএস এ একটু ভালো মতন এদিকে মন দেন, আপনারা যেটা করতেছিলেন ওগুলো বাদ দেন। আপনাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপ সিএসএস এ যাদের একটু গ্যাপ আছে, হ্যাঁ, তারা চেষ্টা করেন রিক্যাপ করার, আর যদি না পারেন অন্ততপক্ষে এই যে বুটস্ট্র্যাপটা দেখাচ্ছি এটা যেন কারো গ্যাপ না থাকে। কারণ এটা দিয়ে যদি এটা যদি বুঝতে পারেন তাহলে ওয়েবসাইট আপনাদের এক্সামের জন্য অনেক হেল্প হবে। কারণ হচ্ছে যে এখানে অনেক প্রি বিল্ড জিনিস দেয়া আছে যেগুলো আপনাদের তৈরি করা লাগবে না। তো এমন হতে পারে যে এখান থেকে দিয়ে এগুলো দিয়েই আপনি কি ওয়েবসাইট তৈরি করে দিয়ে আসতে পারবেন। অন্ততপক্ষে বুটস্ট্র্যাপের যেন কারো গ্যাপ না থাকে। যেদিন যে ক্লাসে যেগুলো দেখাবো ওগুলো এসে একটু প্র্যাকটিস করবেন সবাই। আচ্ছা, আমরা W3 স্কুল ধরে HTML CSS শিখছি, কিন্তু বুটস্ট্র্যাপ যেহেতু শিখতে যখন যাব তখন আর এখানেও কিন্তু বুটস্ট্র্যাপ আছে, এই যে বুটস্ট্র্যাপ পেয়ে যাবেন। বাট আমরা এখান থেকে দেখবো না, কারণ হচ্ছে যে বুটস্ট্র্যাপ যারা তৈরি করছে তারা একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, আপনাদের ডকুমেন্টেশন দিয়ে রাখছে। এখন যারা তৈরি করছে তাদেরটাই হচ্ছে কি, তারাই সব থেকে ভালো বুঝতে পারবে যে কোনটা কিভাবে করতে হবে। এই কারণে আমরা W3 স্কুল না দেখে এখান থেকে কি বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে কি আমরা বুটস্ট্র্যাপটা শিখবো। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ আসলে কি, বুটস্ট্র্যাপ কি, আপনাকে যদি কেউ কোশ্চেন করে বুটস্ট্র্যাপ কি, কার অ্যান্সার জানা আছে? বুটস্ট্র্যাপ কি? আচ্ছা, মনে নাই, আপনারা ভুলে গেছেন? আচ্ছা, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। কি বললাম? বুটস্ট্র্যাপ হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সিএসএস এর ফ্রেমওয়ার্ক অনেকগুলো আছে। আমরা যদি একটু গুগলে সার্চ দেন তাহলে অনেকগুলা পেয়ে যাবেন আপনারা। যদি এখানে সার্চ দিই সিএসএস রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক লিস্ট, তাহলে দেখেন যে অনেকগুলা ফ্রেমওয়ার্ক এরকম পেয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করে দেই দেখেন অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে। যেমন বুটস্ট্র্যাপ একটা আছে, এরপরে বালমা আছে, এরপরে এখান থেকে টেলউইন সিএসএস আছে, এরপরে হচ্ছে যে আহ, এই যে মিলিগ্রাম আছে, এগুলো সবগুলাই হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো সিএসএস এর ফ্রেমওয়ার্ক অনেক অনেক আছে, অনেকগুলো আছে। এখন কথা হচ্ছে তাহলে আমরা এখান থেকে কোনটা শিখবো? যেটাই শেখেন সবগুলারই কাজ হচ্ছে যে সিমিলার, মোটামুটি সবগুলাই একটা যদি আপনি কোনো একটা শিখতে পারেন, পরের গুলা শেখার আপনাদের সর্বোচ্চ হলে একদিন সময় লাগবে। কারণ ওই যে বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্ক গুলা আছে সবগুলাই কনসেপ্ট একই, সবাই একই একই প্যাটার্ন ফলো করছে। তো আমরা যদি একটা শিখতে পারেন, পরের পরের গুলা হচ্ছে যে শিখতে আপনাদের আর সময় লাগবে না, একই জিনিস। তো এখন হচ্ছে আমাদের কোর্সে আমাদের হচ্ছে যে এই বুটস্ট্র্যাপটা দেখো, বুটস্ট্র্যাপটা হচ্ছে সব থেকে পুরাতন এবং সব থেকে সহজ এবং অনেক বেশি পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি বুটস্ট্র্যাপ। এরপরে আছে যে টেলউইন। আমি যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড বর্তমান সব থেকে বেশি কোন সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো চলে, তার মধ্যে বলবো যে টেলউইন। কারণ এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ পরে আসছে, বাট এটা এত বেশি এখন পপুলার হয়ে গেছে যে বুটস্ট্র্যাপের থেকে এর ইয়ে বেশি, ইউজ বেশি। কিন্তু এটা ভয় পাওয়ার কারণে যে আমরা টেলউইন কেন জানবো না, বুটস্ট্র্যাপ কেন শিখতেছি এমন কিছু না। আপনি যদি বুটস্ট্র্যাপ বুঝতে পারেন, টেলউইন শেখা আপনাদের জন্য একদিনের ব্যাপার। তো আমি আচ্ছা, এখন হচ্ছে যে কেউ যদি জিজ্ঞেস করে কয়েকটা সিএস ফ্রেমওয়ার্কের নাম বলেন, আপনারা অন্ততপক্ষে এই নামগুলো একটু মনে রাখেন যাতে বলতে পারেন। বুটস্ট্র্যাপ, টেলউইন, মিলিগ্রাম, এরপরে কি বালমা আছে, এরপরে ফান্ডা, এটা কি ফাউন্ডেশন আছে, তারপর ম্যাটারিয়াল ইউআই আছে, এটা কই গেল, আরো অনেকগুলো এরকম আছে, এই যে সিমেন্টিক ইউআই।
তো এগুলা কয়েকটা নাম একটু মনে রাখেন, কেউ যদি জিজ্ঞেস করলে বলতে পারি আমরা। আচ্ছা, এখন হচ্ছে যে ফ্রেমওয়ার্ক আবার কি? সিএসএস এর ফ্রেমওয়ার্ক তো আমরা এই যে এগুলো হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এখন কথা হচ্ছে ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্কটা কি? এগুলা কি কাজ করে? তো আমরা যদি কিছুই জানি না, আমরা গুগলে গিয়ে সার্চ দিচ্ছি হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, হোয়াট ইজ সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা একটু সার্চ দিয়ে দেখি আসলে ওরা কি বলতেছে। এখানে একটা কথা আছে, এটা যদি একটু আমরা দেখি, সিএসএস ফ্রেমওয়ার্ক ইজ এ সেট অফ প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি টু ইউজ সিএসএস স্টাইল শিট। তাহলে ফ্রেমওয়ার্ক হচ্ছে কি কিছু এই যে মানে রেডি, আমরা আপনাকে রেডি করে দিচ্ছে, কিছু স্টাইল রেডি করে দিচ্ছে যেগুলো ইউজ করে কি আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। প্রফেশনাল লেভেলে যে কাজগুলো থাকে ওরা এগুলো কি তৈরি করে রাখছে, এই কারণে এগুলোকে বলা হয় কি ফ্রেমওয়ার্ক। আমরা যে সিএসএস এতদিন কোডিং করে নিজে নিজে লেখছি সেটার পরিবর্তে এখন হচ্ছে কি ওরা একটা প্রফেশনাল কিছু দিয়ে রাখছে আপনাদের জন্য, লিখে রাখছে। সেই জিনিসগুলো আপনি কি ইউজ করেন তাহলে আপনি একটু কি তাড়াতাড়ি ওয়েবসাইটটা কি তৈরি করতে পারবেন, আপনার পরিশ্রমটা কম হবে। এখন আসি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা আমরা যদি গুগলে সার্চ দেন বুটস্ট্র্যাপ লেখে, তাহলে হচ্ছে যে একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কি অফিসিয়াল ওয়েবসাইট। যারা বুটস্ট্র্যাপ তৈরি করছে তাদের এটা হচ্ছে কি অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে getbootstrap.com। এখানে আসলে এরকম আমরা পেয়ে যাব এটা। আচ্ছা, ফার্স্ট এখানে আসলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ওরা আহ, কিছু বলে রাখছে, এটা যদি আমরা একটু বুঝি। প্রথমে বলছে ওরা কি বিল্ড ফাস্ট, এরপর আছে কি রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। আচ্ছা, বিল্ড ফার্স্ট কেন বলতেছে? আপনি যদি বুটস্ট্র্যাপটা ইউজ করেন তাহলে আপনার হচ্ছে অনেক তাড়াতাড়ি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন সিএসএস দিয়ে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে হার্ড কোডিং করি, তো আমাদের অনেকগুলো কি এইচটিএমএল লিখতে হয়, সিএসএস লিখতে হয়। তো এরা বলতেছে আপনি যদি বুটস্ট্র্যাপটা ইউজ করেন তাহলে আপনাকে অত বেশি লিখতে হবে না। আপনারা এরা কিছু আপনাদের কি লিখে দিচ্ছে, অনেক কিছুই দিয়ে দিচ্ছে, আপনারা শুধু এখান থেকে নিয়ে নিয়ে কি ইউজ করেন, তাহলে আপনার কাজটা হচ্ছে কি আগের থেকে একটু তাড়াতাড়ি করতে পারবেন। এই কারণে ওরা বলতেছে বিল্ড ফাস্ট, খুব তাড়াতাড়ি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এরপরে আসেন রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। এখন রেসপন্সিভ সাইট বলতে আমরা কি বুঝি? রেসপন্সিভ সাইট বলতে আমরা কি বুঝি? রেসপন্সিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটা যেন কি এই কন্টেন্ট যেগুলো থাকবে পারফেক্টলি কি শো হবে, কোনো কন্টেন্ট লস হবে না। আমরা যদি এখানে আসি একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, আমরা জানি চিনি এই ওয়েবসাইটটা ডেভ সংকেত। তো এখানে যদি খেয়াল করি আমরা, এই যে কতগুলো আছে কি এই ধরনের ছোট ছোট কি কার্ড আছে যেগুলো হচ্ছে কি পাশাপাশি আছে, এগুলো হচ্ছে পাশাপাশি আছে তিনটা করে। এখন এটা সুন্দর হবে কি আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, পড়তে পারতেছি না। আবার যদি এটাকে আমি একটু ছোট করি তাহলে কি হচ্ছে দেখেন, ছোট করার সাথে সাথে আবার এই কন্টেন্ট গুলো আছে কি ফন্ট সাইজ গুলো দেখেন ছোট হয়ে যাচ্ছে। আবার এর সাথে সাথে কি এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো দেখেন কি পাশাপাশি না থেকে এখন কি নিচে নিচে আসতেছে। যদি পাশাপাশি থাকতো তাহলে দেখতে এগুলো আমরা পড়তে পারতাম না। তো ইউজারের জন্য একটু সমস্যা হতো পড়তে, ইউজার এটা অত কষ্ট করে তো পড়বে না। আবার যদি একটু বড় করেন দেখেন এখন আবার কি ২ টা করে দেখাচ্ছে। এই যে কোন কনটেন্ট আমার লস যাচ্ছে না। মানে যা কনটেন্ট আছে ওয়েবসাইটে সবগুলাই কি সুন্দরভাবে দেখতে পারতেছি। এটাই হচ্ছে কি রেসপন্সিভ প্রত্যেকটা ডিভাইসের জন্য। কারণ ইউজার যারা আছে, ইউজারের সবার ডিভাইস তো আর সমান না। ধরেন আমি হচ্ছে কি পিসি থেকে আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ থেকে ইউজ করি। কেউ আছেন আপনারাদের অনেকেই আছেন কি মোবাইল থেকে ইউজ করেন। তো মোবাইলের আর এই ল্যাপটপের বা এই ডেস্কটপের এগুলোর স্ক্রিন সাইজ কি সমান সবারই? না, অবশ্যই কি সবারই একেকটা একেক রকম। এই যে স্ক্রিন সাইজ গুলা আছে, তো হচ্ছে যে প্রত্যেকটা স্ক্রিন সাইজের জন্যই কি যেন ওয়েবসাইটটা পারফেক্টলি কনটেন্ট গুলা কি শো করে, কোনো কনটেন্ট লস না হয়। এটাই হচ্ছে কি রেসপন্সিভ। তো আশা করি বুঝতে পারছেন রেসপন্সিভ কি। প্রত্যেকটা কনটেন্ট ওয়েবসাইটের কনটেন্ট গুলা কি প্রত্যেকটা ডিভাইসের জন্য সুন্দরভাবে কি ডিসপ্লে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের রেসপন্সিভ।
তাহলে এরা যেটা বলছে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করলে তাড়াতাড়ি করতে পারবেন। এরপরে আছে কি আ বুটস্ট্র্যাপের হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইটও কি খুব সহজে তৈরি করতে পারবেন। তো এখানে যদি আরেক কিছু আছে যদি আমরা একটু খেয়াল করি, উপরে দেখেন একটা জিনিস আছে কি ভার্সন। এটা ভার্সন তাহলে এখন জিজ্ঞেস করতে পারে বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কত? আপনার কোয়েশ্চেন হতে পারে কি বুটস্ট্র্যাপের লেটেস্ট বর্তমান ভার্সন কত? এখানে একটা ভার্সন দেয়া আছে দেখেন কি 5.3। বুটস্ট্র্যাপের বর্তমান লেটেস্ট ভার্সন হচ্ছে কত? 5.3। এটা একটু মনে রাখবেন। বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন হচ্ছে 5.3। এর আগে অনেকগুলা ভার্সন ছিল বুটস্ট্র্যাপে। আমরা যদি এখান থেকে ক্লিক করে অল ভার্সনে যাই, তাহলে দেখতে পারবেন যে বুটস্ট্র্যাপের অনেকগুলা ভার্সন আছে। একটা, একটা করে আসছে। ফার্স্টে আছে কি 1, V1, V2, V3, V4, হ্যাঁ? ভার্সন 5। তার মানে এর ভিতরে দেখেন অনেকগুলা করে কি ভার্সন আছে। এটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ বলতে কি এটা আপডেট করে ফেলে ওরা। ধরেন বর্তমান যেটা আছে 5.3 হয়তো দেখবেন যে কিছুদিন পরে আছে কি 5.4 চলে আসছে। এই 5.3 এর সাথে নতুন কিছু এড করে আবার কি 5.4 নিয়ে আসবে। তো এরকম হতেই পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো আমাদের কারণ নেই। কারণ হচ্ছে আপনি যদি যেকোনো একটা ভার্সন যদি এখান থেকে শিখতে পারেন, তো দেখা যাচ্ছে যে আ পরের ভার্সনটা খুব বেশি চেঞ্জ হয় না। এই ২-১ টা জায়গায় চেঞ্জ হয়, এটা কোনো আমাদের সমস্যা নেই। আপনি যদি একটা বুঝতে পারেন, তাহলে বাকিগুলা নিয়েও কি কাজ করতে পারবেন। তবে এই যে 5, 4 ২ টা কি কাছাকাছি আবার এই যে যখন 1, 2, 3 তে আসবেন এগুলো হচ্ছে যে আবার অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে এখন। তো এখন আর হয়তো এগুলা ভার্সনে কোনো ওয়েবসাইট কেউ তৈরিও করে না। আগের যদি কারো তৈরি করা থাকে তাহলে থাকতে পারে। কিন্তু বর্তমানে এটা হচ্ছে যে সবাই লেটেস্ট ভার্সন দিয়ে সবসময় কি যখন ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই, অবশ্যই কি লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। এখন যদি কখনো যদি বুটস্ট্র্যাপ এ এসে যদি দেখেন যে এটা বুটস্ট্র্যাপ এর ওয়েবসাইট কি চেঞ্জ হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা এইটার ডকুমেন্টেশন এ গেলে সবকিছুই কি পেয়ে যাবেন। কারণ এটা ওয়েবসাইটটা ওরা চেঞ্জ করে ফেলে প্রত্যেকটা ভার্সনের সাথে, সাথে। আপনি যদি আগের একটা কোনো একটা ভার্সনে যাই, তাহলে দেখবেন যে ওদের এই যে এখান থেকে দেখেন ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বর্তমান যেটা ভার্সন আছে এটা হচ্ছে কত 5.3 আর এটা দেখেন ভার্সন কত 4.6। ২ টা ওয়েবসাইটে কালার কিন্তু দেখেন বা ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে না? তো এটা কোনো সমস্যা না। ওয়েবসাইট ওরা হালকা একটু চেঞ্জ করে ফেলতে পারে বা একই বা রাখতে পারে। এটা কোনো সমস্যা না। আপনারা সবকিছু পাবেন ওদের ডক্স এ। ডক্স মানে হচ্ছে কি ডকুমেন্টেশন। আচ্ছা। এখান থেকে ডকুমেন্টেশন এ যদি আমরা ক্লিক করি, ডকুমেন্টেশন এ আসলে ওরা ১ম এ একটা বলতেছে গেট আ স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ। আচ্ছা এখানে একটা ওরা বলে রাখছে কিছু। আমরা যদি দেখি বুটস্ট্র্যাপ ইস এ পাওয়ারফুল ফিচার প্যাক, হ্যাঁ? তাহলে বুটস্ট্র্যাপ ইস এ পাওয়ারফুল ফিচার প্যাক আ ফ্রন্ট এন্ড টুলকিট। এরপরে বুইল্ড এনিথিং ফ্রম প্রোটোটাইপ টু প্রোডাকশন। তাহলে এখানে ২ টা একটা শব্দ যদি আমরা বুঝি, প্রোটোটাইপ থেকে কি এনিথিং যেকোনো ওয়েবসাইট আপনি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করবেন। এটা হচ্ছে একবারে শুরুই মানে স্টার্টিং পয়েন্ট থেকে প্রোডাকশন লেভেল। প্রোডাকশন লেভেল বলতে কি আমরা ওই যে ওয়েবসাইট গুলো ভিজিট করতেছি না? এগুলোকে বলা হচ্ছে প্রোডাকশন লেভেল আরকি। যেটা বর্তমান অনলাইনে আছে। তো এগুলোকে আমরা বলি প্রোডাকশন লেভেল ওয়েবসাইট। তো এই ধরনের ওয়েবসাইট আপনি কি বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন খুব সহজে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেকোনো কি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন প্রোডাকশন লেভেলের। হ্যাঁ? খুব সুন্দরভাবে দেখবেন রেসপন্সিভ সহ তৈরি করতে পারবেন। আচ্ছা এছাড়াও অনেক কিছু এখানে বলে রাখছে। আমরা এখন যাবো হচ্ছে কি এই যে এতক্ষণ যে করলাম যে বুটস্ট্র্যাপ কি জানলাম, হ্যাঁ? ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ হচ্ছে কি একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। আর ফ্রেমওয়ার্ক গুলা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে সিএসএস ইউজ করে ওরা কিছু কাজ আপনাদের জন্য কি করে রাখছে। যেগুলো ইউজ করে কি আপনি খুব সহজে কি ওয়েবসাইট গুলা তাড়াতাড়ি কি তৈরি করতে পারবেন, রেসপন্সিভ করতে পারবেন। আচ্ছা। এখন হচ্ছে যে বুটস্ট্র্যাপটা এই যে আমরা দিচ্ছে বা কি, কি দিচ্ছে আমাদের কাজ হচ্ছে কি তাহলে এখন বুটস্ট্র্যাপ আমাদের এই যে ফ্রেমওয়ার্ক এটা আমাদের কি, কি ওরা তৈরি করে রাখছে এটা আমাদের জানতে হবে এবং আমরা কিভাবে ইউজ করব এই ২ টা জিনিস কি জানতে হবে। তাহলেই মোটামুটি কি খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কি, কি করা লাগবে? এরা কি, কি করে রাখছে, কি, কি জিনিস তৈরি করে রাখছে এটা আমাদের জানতে হবে এবং এগুলোকে কিভাবে ইউজ করতে হয় এটা জানতে হবে। এই ২ টা জিনিস আমরা জানলেই কি বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারব। আচ্ছা, এখন হচ্ছে যে এই বুটস্ট্র্যাপ এরা যেগুলো তৈরি করে রাখছে, এগুলো যদি আমরা দেখতে চাই আসলে এরা কি, কি দিয়ে রাখছে।
তাহলে এরা দুইটা লিঙ্ক দিয়ে রাখছে আপনাদের, হ্যাঁ? একটা হচ্ছে কি সিরিয়াল লিঙ্ক। এই সিরিয়াল লিঙ্কে যদি আপনি যান, এই যে একটা লিঙ্ক দিয়ে রাখছে, এখানে যদি এই লিঙ্কটাকে কপি করে কোনো একটা ট্যাবে গিয়ে পেস্ট করেন, তাহলে ওরা আপনাদের কি কি দিচ্ছে আপনার কি দেখতে পারবেন। এখানে এরা অনেকগুলা কি সিএসএস এর জন্য অনেকগুলা সিএসএস লিখে রাখছে, যেগুলো হচ্ছে যে আমরা আগে নিজে নিজে করতাম, সেই জিনিসগুলা ওরা কি করে রাখছে। এখানে দেখবেন হাজার লাইন সিএসএস আছে। তো ওরা এগুলা জিনিস করে রাখছে আপনাদের জন্য। এখন আপনারা শুধু কি এগুলোকে ইউজ করেন। ঠিক সেম ভাবে কি জাভাস্ক্রিপ্ট এর সাপোর্ট দেওয়ার জন্য ওরা একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইলও তৈরি করে দিছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই বুটস্ট্র্যাপটা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে লিংক করাবো বা ইনস্টল করব বা কিভাবে সেট করব, আমাদের ওয়েবসাইটে আমরা যে কাজ করব সেখানে হচ্ছে কি বুটস্ট্র্যাপ কিভাবে আমরা কি সেট আপ করবো। তো সেট আপ করার এখানে ওরা আপনারা যদি বুটস্ট্র্যাপের ডক্সে আসেন, ডক্সে আসলে ইনস্টল এই যে এখানে দেয়াই আছে ইন্ট্রোডুকেশন। এখানে যদি আসেন, প্রথম পেজটাই হচ্ছে কি ইন্ট্রোডুকেশনে যদি এখানে আসেন, দুইটা ওরা জিনিস দিয়ে দিছে। একটা হচ্ছে কি ক্রিয়েট নিউ ইন্ডেক্স এইচটিএমএল ফাইল ওরা বলতেছে। তার মানে এখানে আছে কি একটা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার দিয়ে রাখছে। পরেরটায় যদি যান, লেখা আছে কি ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস। তার মানে আপনি যদি এই কোডগুলোকে কপি করে কি বসাই দেন, তাহলে কি বুটস্ট্র্যাপ আপনাদের এই ওয়েবসাইটে কি সেটআপ হয়ে যাবে। কারণ ওরা এখানে দুইটা লিংক দিয়ে রাখছে। এই একটা আছে কি সিএসএস এর লিংক, বুটস্ট্র্যাপের সিএসএস এর লিংক, আর এখানে নিচে একটা দেয়া আছে কি বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের লিংক দেয়া আছে। এটা হচ্ছে একটা উপায়, খুব সহজ। আপনি এখান থেকে এসে কি এই কোডগুলোকে কপি করেন, আপনি একটা কি ইনডেক্স ফাইল তৈরি করেন, ইনডেক্স ফাইলের মধ্যে কি এখানে পেস্ট করে দেন, তাহলেই আপনার কি বুটস্ট্র্যাপটা সেটআপ হয়ে গেল, শেষ। আর কোনো কিছু করা লাগতেছে না এখানে আমাদের। কারণ এখানে আছে কি এই যে লিংকের ভিতরে যদি দেখেন, ওরা একটা বুটস্ট্র্যাপের কি লিংক দিয়ে দিছে এখানে। এরপরে আছে জাভাস্ক্রিপ্টের জন্য কি একটা জাভাস্ক্রিপ্ট লিংক দিয়ে দিছে। আচ্ছা, এখানে যদি লিংকে খেয়াল করেন, আমাদের হচ্ছে যে যেটা বুঝি, এই যে লিংকের মধ্যে বাড়তি অনেক কিছু জিনিস দেয়া আছে, হ্যাঁ? এই যে ইন্টিগ্রিটি, এরপরে আছে কি ক্রস ক্রস রিজিয়ন, এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আমরা কি বুঝি বা চিনি, আমরা জানি এগুলো, হ্যাঁ? এই এই দুইটা জিনিস আমরা কি বুঝি বা কোনো কিছু করছি এগুলো নিয়ে কোনোদিন? দরকার, এগুলো আমরা বুঝি না, এগুলোকে বাদ দেন, এগুলো আমার দরকার নেই। জাস্ট বুটস্ট্র্যাপ ওরা দিয়ে রাখছে। আমার মনে হয় যে ওরা আসলে দেখতে যাচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপটা কতজন ইউজ করে, এই ধরনের কোনো কিছু হয়তো লিখে রাখতে পারে। তো এগুলো আমাদের কোনো কাজ নেই, আমাদের দরকার কি শুধু বুটস্ট্র্যাপের এই দেখি সিএসএস ফাইলটা। এরপরে জাভাস্ক্রিপ্টে যদি আসেন, ঠিক সেম এরা এখানেও কিছু বাড়তি জিনিস দিয়ে রাখছে। এগুলো যদি আপনি না বোঝেন, দরকার নেই আমাদের, এগুলো কি উঠাই দেন। আমাদের দরকার কি শুধু বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটা, এতটুকুই। এখন এটাকে যদি আমরা একটু লাইভ সার্ভারে দেখি, এই হ্যাঁ, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ, এরকম দেখাচ্ছে। আমি যদি বুটস্ট্র্যাপের সিএসএস টাকে উঠাই দেই, তাহলে দেখেন কিরকম আসতেছে, এরকম। আবার যদি এটাকে কি দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম এই যে মার্জিন, একটা ওয়েবসাইট শুরু করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয়, প্রথমে দেখেন এটা এখানে কি একটা মার্জিন আছে, এরপরে আছে কি প্যাডিং আছে। এই যে জিনিসগুলো আমাদের বাই ডিফল্ট, আমাদের বক্স সাইজিং, বর্ডার বক্স, এগুলো আমাদের কি করে নিতে হইতো। কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপ ইনক্লুড করে দেন, দেখেন অটোমেটিক কি ওই জিনিসগুলো মার্জিন প্যাডিং যা আছে সবগুলোকে কি রিমুভ করে দিচ্ছে। তার মানে বুটস্ট্র্যাপ আছে যে অলরেডি এই কাজগুলো কি ওরা করে রাখছে। তো আপনাকে আর কি নতুন করে আর ওই জিনিসগুলো কি লিখতে হচ্ছে না। এটা গেল একটা সিস্টেম। আমরা হচ্ছে যে বুটস্ট্র্যাপ লিংক করানো, ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ লিংক করানো, এটা একটা কি প্রসেস বা সিস্টেম একটা আছে। ওখান থেকে আপনি কি এই সবগুলা কোড কপি করে কি একটা এইচটিএমএল ফাইলে বসাই দেন, এটা হচ্ছে একটা সিস্টেম। আর যদি না আপনি বলেন যে না আমি এগুলো কপি করব না, আমি আমার মতন করে কি লিংক করাবো, তাহলে সেক্ষেত্রে আপনি কি একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম আমরা। এরপরে এখানে হচ্ছে কি লিংক করাই দেবো। লিংক করানোর জন্য এখানে যদি আসেন নিচে, তাহলে ওরা বলতেছে কি সিডিএন লিংক। তো এখান থেকে এটা কপি করে নিলে একবারে সবগুলো হয়ে যাচ্ছে। আর যদি বলেন যে না আমি আমার মতন করে লিংক করাবো, তাহলে একটু নিচে এসে দেখবেন যে সিরিয়াল লিংক নামের কি একটা অপশন আছে, এখানে দুইটা লিংক দেওয়া আছে, একটা আছে কি সিএসএস আর একটা আছে জেএস। তো এই লিংকটাকে কপি করে কি আপনি
লিংক করাই দেয়। তাহলে সেম এখানে এসে এটার ভিতরে কি একটা লিংক লেখেন, লিংকের ভিতরে এই যে href এর মধ্যে এই লিংকটা কি বসাই দেন। আবার হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট লিংকটাকে এখান থেকে কপি করেন, কন্ট্রোল সি, এরপরে এখানে বডির উপরে এসে সাধারণত আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে কি সবসময় লিংক করাবো বডির একবারে বডির উপরে। আমাদের এইচটিএমএল কন্টেন্ট গুলো এখানে থাকবে, তার নিচে আছে কি জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। তো এখানে এসে জাভা এইচটিএমএল এ যদি আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে যান সেক্ষেত্রে একটা ট্যাগ লিখতে হয়। যেমন সিএসএস লেখার জন্য এইচটিএমএল এ যদি আমরা সিএসএস লিখতে যাইতাম, একটা আমাদের ট্যাগ লিখতে হতো, কি চাই স্টাইল নামের ট্যাগ। ঠিক সেম ভাবে আপনি এইচটিএমএল ফাইলে যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যান সেক্ষেত্রে আপনাকে লিখতে হয় কি স্ক্রিপ্ট নামের একটা আছে কি ট্যাগ। আচ্ছা, এই যে স্ক্রিপ্টের ভিতরে চাইলে আপনি কি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে ধরেন আমরা একটা যদি লিখে ফেলি অ্যালার্ট হ্যালো জেস, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের কোড। আপনি যদি এইচটিএমএল ফাইলে যদি জাভাস্ক্রিপ্ট লিখতে যান তাহলে আপনাকে কি এইভাবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। এটাকে যদি আমরা একটু রান করি, আচ্ছা, আমি এটাকে ব্রাউজারে রান করি। এই যে দেখেন একটা কি অ্যালার্ট চলে আসছে। তো এটা হচ্ছে সিস্টেম, আপনি যদি এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে চান আপনাকে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়। তো এখানে আমরা স্ক্রিপ্টের ভিতরে আমরা কি করব, শুধু কি লিংক করাবো। এই কারণে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি src। সিএসএস এর এখানে করার জন্য কি href এর মধ্যে আমরা লিংক দেই, আর যদি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আসি তাহলে হবে কি src মানে আমরা অলরেডি বুঝি, src হচ্ছে কি সোর্স। এই সোর্সটা কি আমরা এই লিংকটা কি এখানে বসাই দিই। তাহলে এটা যদি আপনি নিজে নিজে করতে চান এভাবে লিংক ট্যাগ তৈরি করে লিংক করাতে পারেন, অথবা ওদের যেটা বেসিক স্ট্রাকচার দিয়ে রাখছে এখান থেকেও কি কপি করতে পারেন। এটা গেল হচ্ছে সিডিআর লিংক ইউজ করে কিভাবে আমরা বুটস্ট্র্যাপে কি ইনস্টল করতে পারি। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি ডাউনলোড। আচ্ছা, এর পরের অপশনটা যদি এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে কি ডাউনলোড। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন আছে ডাউনলোড, কি অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে কমপ্লিট সিএসএস এন্ড জেএস। তার মানে এখানে ডাউনলোড যদি করেন আপনি একটা কমপ্লিট কি সিএসএস এবং জেএস টা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে ডাউনলোড প্রসেসটা আমরা একবার দেখে ফেলি নাকি? আচ্ছা দেখেন, আপনারা দেখেন, আমি করে দেখাচ্ছি, পরে হচ্ছে যে আপনাদের সময় দেবো করা। তা এখান থেকে হচ্ছে কি প্রথমে ফার্স্টে কাজ হচ্ছে আমাদের এই যে ডাউনলোড অপশন থেকে এই ফাইলটাকে বুটস্ট্র্যাপের এই যে সিএসএস এবং কি জেএস ফাইলটাকে ডাউনলোড করা। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দেন, তাহলে আপনাদের এই যে বুটস্ট্র্যাপের কি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন এখান থেকে হচ্ছে যে এই ফোল্ডারটা পাবেন অবশ্যই কি আপনাদের হচ্ছে যে ডাউনলোড ফোল্ডারে পাবেন। এখানে যদি যান তাহলে দেখেন যে এখানে লেখা আছে কি বুটস্ট্র্যাপ 5.3 ডিস্ট, এরকম একটা কি জিপ ফাইল পাবেন। এটা হচ্ছে কি এক্সটেনশন থাকবে কি জিপ। এখন জিপ ফাইলকে সরাসরি এইভাবে ইয়ে না করে আপনি চাইলে কি এখান থেকে কপি করে নিতে পারেন। ধরেন আমি এই ফাইলটাকে কপি করে আপনার আমার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে গিয়ে কি পেস্ট করে দেন। আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন সেই ফোল্ডারের ভিতরে নিয়ে গিয়ে কি পেস্ট করে দেন, রেখে দেন, পেস্ট। আচ্ছা, এখন এটাকে এখানে কি আনজিপ করা, যেহেতু জিপ ফাইল তাহলে এটাকে হচ্ছে কি আনজিপ করতে হবে আগে। আনজিপ করার জন্য এই ফাইল, এই যে ফাইলটা আছে জিপ ফাইল, এটার উপর রাইট ক্লিক করবেন। এরপরে আপনাদের হচ্ছে কি এখানে দেখবেন যে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট অল, হ্যাঁ, এই ধরনের কি অপশনগুলো পেয়ে যাবেন। কি বললাম, এক্সট্রাক্ট হেয়ার অথবা কি এক্সট্রাক্ট অল এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা হচ্ছে যে এক্সট্রাক্ট হেয়ার অথবা কি এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট অল যেটাই পান না কেন এটাতে ক্লিক করলেই কি এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে আমি যদি ফোল্ডারের সাইজগুলো একটু বড় করে দেই, আচ্ছা এরকম দুইটা কি ফোল্ডার পাবেন, একটা হচ্ছে কি সিএসএস ফোল্ডার আর একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ফোল্ডার। এই সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলগুলো পেয়ে যাবেন। এখন এখানে অনেকগুলা কি ফাইল আছে। তো অনেকগুলা ফাইলের মধ্যে অতগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কি একটা মেইন ফাইল, সেটা হচ্ছে কি bootstrap.css। এখান থেকে হচ্ছে কি bootstrap.css আর একটা হচ্ছে কি bootstrap.min.css। আমরা অলরেডি দেখেছিলাম মিনিফাইড, মিন মানে কি মিনিফাইড, হ্যাঁ,
মিনিফাইড বলতে কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে কি এক লাইনে আছে। আমি যদি এখান থেকে ওয়ার্ড ড্রাফটটা উঠাই দেই, তাহলে এগুলো দেখবেন যে পুরাটাই হচ্ছে কি এই যে এক লাইনের কোড। মিনিফাইড কোডগুলো হচ্ছে কি কোন এখানে হোয়াইট স্পেস গুলো উঠাই দেয় একবারে কম্প্রেস ফাইল অথবা এটাকে বলে কি কম্প্রেস অথবা কি মিনিফাইড, যেগুলো হচ্ছে কি এক লাইনে থাকে, মানে হোয়াইট স্পেস কোনো স্পেস থাকে না। আরেকটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের এই যে bootstrap.css, এটা যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে দেখবেন যে আমরা স্বাভাবিকভাবে যে কোডগুলো যেভাবে করি, এই যে একটা পরে কি এন্টার দিয়ে নিচে নিচে করি, ঠিক সেম ভাবেই দেখতে পাবেন। তো মিনিফাইড ভার্সন গুলো আছে কি এই হোয়াইট স্পেস গুলো কমায় দেয়, এই কারণে হচ্ছে যে ফাইলের সাইজটাও কি একটু কমে যায়। তো মিনিফাইড ভার্সন ইউজ করলে একটু তাড়াতাড়ি লোড হয় ওয়েবসাইটটা, এই কারণে দেখুন যে অনেকেই আছে কি সব মিনিফাইড করে নেয়, এগুলো হোয়াইট স্পেস গুলো উঠাই দেয়, তাহলে কি হয় ফাইলের সাইজ গুলা কি কমে যায়। যেহেতু হোয়াইট স্পেস গুলা কি আমরা জানি ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টারের হচ্ছে কি আহ, 1 KB সমান সমান কত ক্যারেক্টার? 1024 ক্যারেক্টার। তো এই যে হোয়াইট স্পেস গুলো যদি রিমুভ হয়ে যায় তাহলে কি ওই কেবিটাও কি সাইজটা কমে আসে। তাহলে এখানে যদি দেখেন দুইটা ফাইলের মধ্যে পার্থক্য আছে, একটা দেখেন 275 KB, আর যেটা মিনিফাইড করা আছে সেটা হচ্ছে কি 228 KB, তার মানে এটার থেকে একটু কি কম আছে ফাইলের সাইজটা। তো এই কারণে মিনিফাইডটাও নিতে পারেন অথবা কি bootstrap.com, দুইটার যে কোনো একটা কি কপি করেন। কপি করে আপনার হচ্ছে যে যেখানে কাজ করেন সেখানে হচ্ছে কি একটা সিএসএস নামের কি ফোল্ডার তৈরি করেন। আমাদের হচ্ছে প্রথমে থাকে কি অ্যাসেট, আগে তৈরি করে নেই অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে আছে কি সিএসএস নামের একটা ফোল্ডার তৈরি করে নেবেন। সিএসএস এর ভিতরে এসে কি আপনি বুটস্ট্র্যাপের যে সিএসএসটা আছে ওটা এখানে কি পেস্ট করে দেন। তাহলে বুটস্ট্র্যাপটা সিএসএসটা কি বুটস্ট্র্যাপ সিএসএস ফোল্ডারে আমরা রেখে দিলাম। ঠিক সেম ভাবে এবার আবার হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইলে যান। জাভাস্ক্রিপ্ট ফাইলে গেলে একই কথা, এখানে হচ্ছে কি আপনি অনেকগুলো ফাইল পাবেন, তার মধ্যে এখান থেকে আপনাদের মেইন ফাইলটা নেব, সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস, অথবা হচ্ছে কি বুটস্ট্র্যাপ এই যে বান্ডিল ডট মিন ডট জেএস। নামটা কি কি বললাম? বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস অথবা হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস, দুইটার যে কোনো একটাকে কি কপি করেন। এখানেও দেখেন একই কথা, এখানে হচ্ছে যে বুটস্ট্র্যাপ বান্ডিল জেএস এর সাইজ যদি দেখেন 200 কত 3 KB। আবার যদি বুটস্ট্র্যাপ এই যে মিনিফাইড ভার্সনটা দেখেন, এটা দেখেন মাত্র হচ্ছে কত 79 KB। তার মানে এখানে দেখেন বড় একটা সাইজ কিন্তু কমে গেছে, মানে মিনিফাইড ভার্সন হওয়ার কারণে, মিনিফাইড বা কম্প্রেস করার কারণে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখানে কি করলাম অ্যাসেট ফোল্ডারের ভিতরে একটা সিএসএস ফাইল ফোল্ডার তৈরি করছি, ওর ভিতরে কি বুটস্ট্র্যাপ সিএসএসটা রেখে দিলাম। ঠিক সেম ভাবে এখান থেকে কি জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে, এই যে বুটস্ট্র্যাপ থেকে কি জেএস ফাইলটা আছে, জেএস ফাইলের মধ্যে কোনটা নেব আমরা? বুটস্ট্র্যাপ মিনিফাইড ভার্সনটা নিতে পারেন, তাহলে এটার কি সাইজ কম হবে। দেখেন এখানে আছে 203 আর এখানে আছে কত 79, তার মানে মোটামুটি বড় একটা সাইজ কিন্তু কমে যাচ্ছে। তো যত সাইজ ফাইলের সাইজ বা এর সাইজ কম থাকবে ওয়েবসাইটে কিন্তু তত ফাস্ট কি লোড হবে। এই কারণে মিনিফাইড ভার্সনটা কি সবসময় ইউজ করতে ট্রাই করবেন। তো এটাকে জাস্ট কি কপি করেন, কপি করে আপনার যে ফোল্ডার আপনি যেখানে কাজ করতেছেন এই যে ইন্ডেক্স ফাইলের ভিতরে অ্যাসেটস এর ভিতরে জেএস নামের কি একটা ফোল্ডার তৈরি করেন। জেএস জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম, জেএস এখানে এসে কি পেস্ট করে দেন। তাহলে হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস কি এখানে রাখলাম। তাহলে ডাউনলোড করে যেহেতু রেখে দিলাম, এখন কাজ কি আমাদের? এই যে যেগুলো ডাউনলোড করে রেখে দিছি এগুলোকে হচ্ছে কি লিংক করাই দেওয়া। এখন লিংক করাতে পারি কিভাবে আমরা? আচ্ছা, সেম ভাবে লিংক করানোর জন্য তাহলে আমাদের কি করতে হবে? এই যে সিডের লিংকটা আপাতত এটাকে আছে কি কমেন্ট করে দিলাম, এর নিচে এসে কি লিংক যেভাবে করাই আমাদের ফাইল আমরা যেভাবে লিংক করাতাম ঠিক সেম ভাবে কি লিংক করাবো। এখানে আছে কি লিংকটার রিলেশন হবে কি স্টাইল শিট, এই সারির মধ্যে আমাকে দিতে হবে এটার পাতা বা সোর্সটা কোথায় আছে। প্রথমে আমাদের আছে কি অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আছে কি সিএসএস, এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস টাকে কি লিংক করাই দিলাম। ঠিক সেম ভাবে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি এভাবে লিংক করাই দিতে হবে। স্ক্রিপ্ট এরপরে আছে কি এসআরসি, এসআরসির ভিতরে আমাকে সোর্সটা দিয়ে দিতে হবে কোথায় আছে এটা, আমাদের আর রাখছি কোথায় অ্যাসেট ফোল্ডারে। এরপরে আছে কি জেএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস।
আচ্ছা, এই হচ্ছে কি সিস্টেম। একটা আছে সিরিয়াল লিংক ইউজ করে, আরেকটা হচ্ছে কি ডাউনলোড করে আপনি আপনার মতন করে কি সোর্সটা বলে দেন। আচ্ছা, এতটুকু কি সবাই ক্লিয়ার বা বুঝতে পারছি না আমরা? হ্যাঁ, এইটুকু আপনারা সবাই আগে একটা ফাইল তৈরি করেন, এরপরে আছে কি বুটস্ট্র্যাপটাকে সেট আপ করা সবাই। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, প্রথমে আছে কি বললাম, প্রথম হচ্ছে কি এই বুটস্ট্র্যাপে আসবেন, বুটস্ট্র্যাপে আসার পরে যাবেন কোথায়, এই যে ডক্সে। ডক্সে আসলে আপনারা আছে প্রথম যে লিঙ্কটা আছে এখানে আছে পেয়ে যাবেন কি কি দুইটা লিঙ্ক পেয়ে যাবেন নিচে। এই যে এই দুইটা আছে কি, না আমি বলতেছি এটা আছে সিরিয়াল লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে সিরিয়াল লিংক দিয়ে যদি আপনি করাতে চান তাহলে আপনার পিসিতে অবশ্যই কি নেট থাকতে হবে। এটা হচ্ছে একটা সিরিয়াল লিংক অবশ্যই কি নেট ছাড়া কাজ করবে না। আচ্ছা, নেট যদি থাকে তাহলে হচ্ছে কি এই যে সিরিয়াল দুইটা লিংক আছে, একটা হচ্ছে কি সিএসএস লিংক আর একটা হচ্ছে জেএস লিংক। এই দুইটা কি আপনি আপনার ওয়েবসাইটের সাথে কি লিংক করাই দেন, তাহলে এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ লিংক হয়ে যাবে। আর যদি আপনার নেট না থাকে, আপনি চাচ্ছেন কি না আমি সিরিয়াল লিংক ইউজ করব না, আমি কি ডাউনলোড করে ওটাকে লিংক করাবো, দুইটার যে কোনো একটা করলেই বুটস্ট্র্যাপ সেট আপ হয়ে যাবে। তো এটা হচ্ছে সিরিয়াল লিংক দিয়ে করার সিস্টেম। আমরা দুইটা ওয়ে জানলাম, যখন যেটা দরকার হবে তখন ঠিকই সেভাবে ইউজ করব। এরপরে ডাউনলোড করে যদি করতে যাই আমরা যাবো কোথায়, ডাউনলোড অপশন। এখান থেকে হচ্ছে যে এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড হওয়ার পরে এটা পাবো কোথায়, আমরা ডাউনলোড ফোল্ডারে। আমাদের এটা পাবো কোথায়, ডাউনলোডস ফোল্ডারে। এখানে গিয়ে আপনারা হচ্ছে যে এটাকে কপি করে আপনার ফোল্ডারের মধ্যে নিয়ে যাবেন। ফোল্ডারের ভিতরে নিয়ে যাওয়ার পরে আনজিপ করবেন। হ্যাঁ, আনজিপ করলেই হচ্ছে কি এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন। এর ভিতরে দুইটা ফোল্ডার আছে, সিএসএস আর হচ্ছে কি জেএস। তো এখান থেকে সিএসএস থেকে আপনারা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস অথবা বুটস্ট্র্যাপ মিন ডট যে সিএসএসটা আছে এটাকে কপি করে আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে সিএসএস ফোল্ডারে কি পেস্ট করে দিবেন। এরপরে সেম ভাবে আপনি হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থেকে এই যে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস অথবা বুটস্ট্র্যাপ বান্ডিল ডট মিন ডট জেএস এটাকে আপনারা হচ্ছে কি জেএস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন। এসএস এর ভিতরে এই যে জেএস ফোল্ডারের ভিতরে কি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা তো জানি অলরেডি যদি আমি অ্যাসেট ফোল্ডারে কোনো একটা সিএসএস তৈরি করি তাহলে তৈরি করে আমরা ওইটাকে কি লিংক করাই দেই যেভাবে, ঠিক সেম ভাবে কি আপনি এটাকে কি লিংক করাই দেন। এটা কোথায় আছে, লিংক ট্যাগের ভিতরে পাথটা বলে দেন অ্যাসেটটার ভিতরে সিএসএস এর ভিতরে আমরা রাখছি, এরপরে কি ফাইলটার নাম দিয়ে দেন। ঠিক সেম ভাবে স্ক্রিপ্টের ভিতরে জাভা স্ক্রিপ্টের কি পাথটা এভাবে বলে দেন। এটা হচ্ছে কি দুইটা ওয়ে। আপনি যদি লিংক ইউজ করেন তাহলে এটার দরকার হবে না, আর যদি এভাবে ডাউনলোড করে কি লিংক করান তাহলে আর এই লিংকের ইউজ করার দরকার হবে না। তো যেকোনো একটা ভাবে করালেই কি হয়ে যাবে। আপনারা প্রথম অবস্থায় দুইটাই একবার করে করেন যাতে কি দুইটাই আপনাদের কি প্র্যাকটিস হয়ে যায়। আর পরবর্তীতে যখন যেটা লাগবে ঠিক সেইভাবে কি আমরা কাজগুলো করব। তাহলে আপনারা প্রথম হচ্ছে কি সিরিয়াল লিংক দিয়ে করান, ওটাকে আবার কি এটা শেষ হয়ে গেলে পরে হচ্ছে কি আবার ডাউনলোড করে আরেকবার করাবেন। তো দুইটাই আপনারা একটু প্র্যাকটিস করেন। ওকে, তাহলে আমাদের কিভাবে সিডিএনটা লিংক করাতে হয় বা বুটস্ট্র্যাপ সেটআপ করতে হয়, আমাদের দুইটা উপায় দেখলাম। একটা আছে কি সিডিএন লিংক দিয়ে, আরেকটা আছে ডাউনলোড করে। দুইটাই আমরা জানলাম, যখন যেটা প্রয়োজন হবে। যদি অফলাইনে নেট নেট ছাড়া যদি কানেকশন করতে চান তাহলে কি ডাউনলোড করে করবেন। আর যদি নেট থাকে তাহলে কি শুধু সিডিএন লিংকটা কি লিংক করালেই হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে বুটস্ট্র্যাপে যদি আসি, তারপরে হচ্ছে যে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের আর দরকার নেই, শেষ। আমরা এখন যাবো হচ্ছে যে এখান থেকে যদি আসি সাইডে যদি একটু খেয়াল করেন তাহলে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের প্রথমে আছে কি গেট স্টার্টেড, শুরু কিভাবে করতে হয় আমরা জানলাম। তার মানে কি এটার কাজ আমাদের কি শেষ। এই যে ট্যাবগুলো আছে এগুলো আমাদের কি কাজ, আমাদের আর এখন লাগবে না। এখন আসেন এই যে কাস্টমাইজ, কাস্টমাইজও কি আমরা কাজ কোনো ওদের বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করতেছি না এখন। তার মানে কি এটাও আমাদের আসতেছে না। বাকি থাকলো কি কি লেআউট। আচ্ছা, লেআউট তৈরি করার জন্য লেআউট আমাদের লাগবে। এরপরে আছে কি কন্টেন্ট, কন্টেন্ট আমাদের নিয়ে কাজ করতে হবে, তার মানে কি কন্টেন্ট আমাদের লাগবে, লেআউট লাগবে। এরপরে কি আছে ফর্মস, তার মানে আমাদের কি ফর্মসটাও লাগবে, ফর্ম নিয়েও কি আমাদের কাজ করতে হবে। এরপরে যদি আসি কম্পোনেন্টস, কম্পোনেন্টস কি ছোট ছোট একটা করে কি পার্ট, ওরা এগুলো তৈরি করে রাখছে। তো ওরা যেগুলো তৈরি করে রাখছে এগুলো আমরা পরে দেখবো, আগে হচ্ছে যে আমরা ওদের ইউটিলিটি গুলো আছে এগুলো আগে শিখবো তারপরে। এই যে ইউটিলিটি,
আচ্ছা, তাহলে এখানে অনেক কয়টা অপশন আছে। এখন কথা হচ্ছে কোনটার থেকে আমরা শুরু করব বা শেখার প্রসেসটা কিরকম হবে। শেখার প্রসেসটা সবসময় এভাবে করবেন, যে কোনো ফ্রেমওয়ার্ক যান না কেন, শুধু এটাই না, যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি শেখেন না কেন, আপনার শেখার প্রসেসটা এভাবে চিন্তা করবেন। প্রথমে আমরা যেমন এইচটিএমএল বা সিএসএস যেভাবে শিখছি ঠিক সেম। সিএসএস আমরা শিখছি, ফার্স্টে কি শিখছি, টাইপোগ্রাফি নিয়ে কাজ করছি। হ্যাঁ, ফার্স্টে আমাদের কি কন্টেন্ট এবং কি টাইপোগ্রাফি নিয়ে কাজ করছি। এখানেও আসবেন, ঠিক ওই প্রসেসটাই ফলো করে আগাবেন, তাহলে হচ্ছে যে শেখাটা সহজ হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা আসি লেআউট না কন্টেন্ট, কন্টেন্ট থেকে কন্টেন্টে আসলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কি টাইপোগ্রাফি। আগে টাইপোগ্রাফি দেখবেন, এই কন্টেন্টের ভিতরে কি কি আছে কন্টেন্ট দেওয়া আগে শিখবেন। এরপরে আছে কি ফর্মটাও একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে ওদের বাকি যে ইউটিলিটি গুলো আছে ওগুলা সারা, যে বাকি যে ইউটিলিটি বলতে বোঝাচ্ছে এখানে কি ছোট ছোট ক্লাস নেম যেগুলো আছে, এই যে আমাদের ধরেন এখানে যদি আসি, দেখেন ওরা কি দিচ্ছে, বর্ডার নামের একটা ক্লাস দিচ্ছে, বর্ডার টপ নামের একটা ক্লাস দিচ্ছে, এরপরে আছে এই যে বর্ডার এন্ড নামের একটা ক্লাস দিচ্ছে। এই যে ক্লাসগুলো দিচ্ছে এগুলোকেই বলতেছে কি ইউটিলিটি। ছোট ছোট যে ক্লাসগুলো দিচ্ছে ওরা, এগুলো হচ্ছে কি ইউটিলিটি বলতেছে। তো ওরা এর বাইরে ইউটিলিটি আর কি কি দিচ্ছে এগুলো আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে কি লেআউট নিয়ে কাজ করবো। তাহলে আমাদের কন্টেন্ট নিয়ে যদি কাজ করা শেষ হয়ে যায়, ফর্ম আর হচ্ছে কি এদের কি কি আছে সবগুলো যখন আমরা জানবো, এরপরে যাবো কোথায় লেআউট, মানে এই যে কোনটা কোথায় বসবে এগুলো জানবো। আগে হচ্ছে কি কন্টেন্ট নিয়ে কাজ করা শেষ করবো, এটা হচ্ছে শেখার একটা মানে প্রসেস। এভাবে যদি শেখেন তাহলে জিনিসগুলো সহজেই কি মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে যাবো হচ্ছে কোথায়, কন্টেন্টের ভিতরে। কন্টেন্ট থেকে হচ্ছে কি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি আমরা অলরেডি কি জানি। টাইপোগ্রাফি হচ্ছে কি একটা আর্ট বা টেকনিক, যেগুলোর সাহায্যে কি আপনি আপনার কন্টেন্ট গুলাকে কি কত সুন্দরভাবে ইউজারের কাছ থেকে কি প্রেজেন্ট করতে পারতেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। তো আপনার কন্টেন্ট গুলা যত সুন্দরভাবে ইউজারের কাছে প্রেজেন্ট করতে পারবেন, ইউজার তত মানে সহজেই কি জিনিসগুলো পড়তে পারবে। তাহলে আর দেখা যাবে যে আপনার ওয়েবসাইটের কি ইয়েও বাড়বে, ভিজিটরও বাড়বে। আর যদি কন্টেন্ট যদি দেন, একটা ধরেন রেড কালার দিচ্ছেন আরেকটা দিচ্ছেন ইয়েলো কালার, এভাবে যদি দেন তো ইউজারে এসে দেখবে যে চোখে লাগতেছে, ও সরাসরি কি বের হয়ে যাবে এখান থেকে। তো ওরকম করে দেয়া যাবে। এই কারণে টাইপোগ্রাফিটা একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার সুন্দর একটা উদাহরণ হচ্ছে আপনাদের ফেসবুক। ফেসবুক আপনারা দেখেন সারাদিন ইউজ করেন, ৮-৯ ঘন্টা করে অনেকেই দেখা যাচ্ছে যে ইউজ করেন। কিন্তু কখনো মনে হয় না যে কি এর কালারটা আছে কি চোখে লাগতেছে বা ইয়ে লাগতেছে, এই ধরনের কখনো মনে হয়? মনে হয় না। কারণ ওরা এই টাইপোগ্রাফি এমন ভাবে সেট করছে যাতে ইউজারের সারাদিন দেখলেও কি চোখে কখনো না বাজে। তো এই জন্য টাইপোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এরা প্রথমেই যদি আসি টাইপোগ্রাফির মধ্যে, আচ্ছা টাইপোগ্রাফি ওরা হচ্ছে টেক্সট নিয়ে যেগুলো টেক্সট নিয়ে হচ্ছে কাজগুলো, সেগুলোকে আমরা বলতেছি কি টাইপোগ্রাফি। ওরা ফার্স্টে হচ্ছে কি হেডিং দিয়ে শুরু করছে। তো হেডিং কি আমরা অলরেডি জানি। বুটস্ট্র্যাপ কি করতেছে আপনাকে আছে কি, যদি হেডিং লেখেন এমনি স্বাভাবিকভাবে যে হেডিং গুলা যেভাবে যেরকম দেখা যায় বুটস্ট্র্যাপ দিয়ে লিখবেন তার থেকে একটু কি ব্যতিক্রম আসে। আচ্ছা, আমরা যদি এখানে দেখেন এরা বলতেছে কি H1, আপনি H6 থেকে যদি H1 লেখেন তাহলে এরকম একটা কি স্টাইল দিয়ে দিবে। এরকম একটা কি স্টাইল হয়ে যাবে অটোমেটিক। আপনি শুধু কি H1 বা H2 H6 পর্যন্ত লেখেন, এগুলা স্টাইল গুলো দেখবেন এরকম কি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসি, ধরেন এই হেডিং গুলোকেই কি জাস্ট কপি করতেছি। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যে এখানে আসি, এখানে এসে বডির ভিতরে কি পেস্ট করি। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে কি হেডিং গুলো পেস্ট করে দিলাম, সেভ করি। এখন যদি আউটপুট গুলো আমরা একটু দেখি, তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। এখন সিএসএস টাকে আমি হচ্ছে কি এখান থেকে একটু কমন করে দেই, বুটস্ট্র্যাপের সিএসএস টা উঠাই দিলাম, দেখেন এখন কি রকম দেখা যাচ্ছে। এখন যেরকম দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন কি স্টাইল গুলো ওরা কিছু চেঞ্জ করে দিয়ে দিচ্ছে আবার। এই তার মানে প্রথম যে এই যে প্যাডিং গুলা ছিল ওগুলা রিমুভ করে দিচ্ছে। এরপরে কি ফন্ট সাইজ গুলাকে কি একটু লাইট করে দিচ্ছে, দেখতে যাতে কি সুন্দর সুন্দর লাগতেছে আগের থেকে। তো আপনি যদি এইচ থেকে এইচ হেডিং এগুলো লেখেন তাহলে অটোমেটিক হচ্ছে কি এভাবে ওরা একটা কি ডিজাইন করে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওরা আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে H1 লিখলেও যে কাজটা ডিজাইনটা পাবে, আপনি ওর সাথে সাথে কি
H1 একটা ক্লাস দিচ্ছে ওরা। H1 থেকে H6 পর্যন্ত, এই যে 6 পর্যন্ত যেগুলো ক্লাস দিছে এগুলো যদি আপনি লেখেন, ঠিক একই ধরনের কি স্টাইল পাবেন। কারণ ওরা এগুলোকে ধরে কি এই ধরনের সিএসএস গুলা লিখে রাখছে। এখন আমি যদি এদের সিএসএস টাকে একবার যদি কি ওপেন করি, হ্যাঁ? আপনারা হচ্ছে যে এখান থেকে যদি ওদের সিএসএস টা একবার দেখি আমরা, আসলে এগুলা ধরে ওরা কি, কি লিখে রাখছে। চেক করতে চাইলে কি আপনারা দেখতে পারবেন। সিএসএস এর এই যে ফাইলটা আছে এটাকে জাস্ট কি ওপেন করেন। ওপেন করে এখন এখানে এসে কি সার্চ দেন যে আসলে ওরা আসলে কি লিখে রাখছে। ধরেন আমি এখান থেকে কন্ট্রোল এফ কোনো কিছু খোঁজার জন্য শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এফ। এফ দিলে এরকম একটা কি বক্স আসবে। এখানে আপনি যদি লেখেন তাহলে ওটা অটোমেটিক কি সার্চ করবে। আমি ধরেন এখানে লিখলাম কি H1। আচ্ছা এই যে দেখেন ওরা এখানে কি, কি করে রাখছে। আপনি যদি H1 থেকে H6 পর্যন্ত লেখেন অথবা কি এই যে ডট ক্লাস H4 এই যে H6 অথবা কি ডট H1 ডট H1 মানে কি এগুলো করে কি একটা করে ক্লাস না, ক্লাসকে আমরা সিএসএস সিলেক্ট করে কি দিয়ে ডট দিয়ে, তাই না? তার মানে এগুলো আছে কি এক একটা করে ক্লাস। তাহলে ওরা কি করছে দেখেন, আপনি এই 6 থেকে 0 থেকে 6 পর্যন্ত যদি লেখেন অথবা হচ্ছে কি এই ডট ক্লাসগুলো যদি 1 থেকে 6 পর্যন্ত এই 1 থেকে এই 6 পর্যন্ত লেখেন, তাহলে এই যে স্টাইলগুলো আছে এগুলো স্টাইল কি পেয়ে যাবে। ওরা লিখে রাখছে। কি, কি সেগুলো? দেখেন মার্জিন কি টপে কি 0 করে দিচ্ছে। মার্জিন বটমে কি বটমে একটু হালকা কি মার্জিন দিয়ে দিচ্ছে যাতে একটার সাথে আরেকটা দূরত্ব আসে। এরপরে ফন্ট ওয়েট দিচ্ছে কত 500 করে দিচ্ছে। এরপরে কি লাইন হাইট দিচ্ছে কত 1.2। এরপরে দেখেন একটা কি কালারও দিয়ে দিচ্ছে। তারপরে দেখেন এই যে জিনিসগুলো আমাদের আগে লিখতে হতো এখন আর কিছু করা লাগতেছে না। জাস্ট আপনি কি H1 থেকে H6 লেখেন অটোমেটিক কি এই স্টাইলগুলো পেয়ে যাচ্ছে। তার মানে লাইফটা কত ইজি হয়ে যাচ্ছে। এই যে কয় লাইন আমার লেখা লাগতেছে এগুলো এখন আর লেখা লাগতেছে না। আমার জাস্ট খালি কি এই ক্লাসগুলো লিখলে ভাই আমাদের কাজ শেষ। অটোমেটিক এই স্টাইলগুলো কি পেয়ে যাবে। কারণ হচ্ছে কি আমরা এই স্টাইলটা এই সিএসএস টাকে কি এখানে লিংক করাই দিছি। তাহলে এখানে যে সিএসএস গুলো আছে এগুলো আমাদের কি ফাইলে অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আসি যদি এই যে H1 থেকে কি H6 পর্যন্ত একটা ক্লাস আছে। তো একটা যদি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি এগুলো আপনি বসাই দেন তাহলে কোনটা হেডিং কোনটা হচ্ছে যে আপনার আহ প্যারাগ্রাফ আপনি নিজেও এগুলো কি বুঝতে পারবেন না। ধরেন এখানে আমরা কি একটা এইচআর দিচ্ছি, এর উপরে এসে কি প্যারাগ্রাফটাকে পেস্ট করি, এটাকে রান করান। এখন দেখেন তো এটা যে প্যারাগ্রাফ আর এটা যে হেডিং বোঝার কোনো উপায় আছে? না। কারণ কি দুইটার মধ্যে আমরা কি একই স্টাইল অ্যাপ্লাই সিএসএস অ্যাপ্লাই করছি এই কারণে দুইটাই কি একই রকম দেখা যাচ্ছে। তো আসলেই কি এগুলো কি হেডিং? না, এগুলো হচ্ছে কি প্যারাগ্রাফ, জাস্ট ডিজাইনটা পাচ্ছে কি এটার মতো। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাইলাম হেডিং, আপনি হেডিং গুলো যদি স্টাইল করতে চান এরকম হেডিং লিখলেই কি এরকম ডিজাইন গুলো চলে আসবে। আর যদি হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফ কে চাচ্ছেন যে না আমি এই ওয়ার্ডের মতন কি একটা স্টাইল করব, তখন কি আপনি ওই ওখানে জাস্ট একটা ক্লাস নেম ইউজ করবেন, সেটা হচ্ছে কি এইচ ওয়ান। ধরেন এটাকে আমি করে দিলাম কি H6 এর পরিবর্তে H1, তাহলে হবে কি এটা হচ্ছে কি H1 এর মতন স্টাইলটা পেয়ে যাবে। আবার ধরেন এই যে এখানে আছে কি H6, এটাকে আমি বলে দিলাম কি ক্লাস H2, H3, তাহলে দেখেন এটা কি এই যে H3 এর মতন কি স্টাইলটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে হেডিং কি এটা কি আমরা অলরেডি বুঝতে পারলাম। এটা হচ্ছে কি আপনি H1 থেকে H6 পর্যন্ত যেটা লেখলে যে স্টাইলটা পাচ্ছে, সাথে সাথে কি ওরা ক্লাস নেম গুলোও দিয়ে দিচ্ছে ওই স্টাইলের জন্য। আচ্ছা, এখন যদি কথা হচ্ছে যে আপনার এই যে হেডিং গুলো আপনার দিচ্ছে ওরা একটা ফন্ট সাইজ দিচ্ছে, এর থেকে যদি কখনো বড় ফন্ট সাইজ দরকার হয় আপনার ওয়েবসাইটে, তখন আপনি কি করবেন? হেডিং তো হচ্ছে যে এরকম দেখাচ্ছে, এর থেকে যদি বড় ফন্ট সাইজ দেওয়ার দরকার হয় তখন আপনি ওরা ইউজ করতে পারবেন কি ওরা একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছে আরো, সেগুলো হচ্ছে কি ডিসপ্লে, ডিসপ্লে হেডিং। আপনি যদি এই হেডিং এর থেকে আরো বড় ফন্ট সাইজ একটু দরকার হয় এরকম কি অনেক বড় বড় ফন্ট, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন কি ডিসপ্লে ওয়ান থেকে কি ডিসপ্লে সিক্স, ডিসপ্লে ওয়ান থেকে ডিসপ্লে সিক্স। ডিসপ্লে ওয়ান হচ্ছে কি সবার থেকে বড়, এরপরে এটা একটু করে কি ছোট হচ্ছে আর কি।
আপনারা যদি এখানে দেখেন এখানে কোন সাইজটা কত রকম হচ্ছে এখানে কি দেয়া আছে। প্রথমটা হচ্ছে কি 1 এর যদি দেখেন 0.5 আরইএম। আরইএম কি অলরেডি আপনারা কি জানেন। রুট এটা হচ্ছে কি রিলেটিভ এলিমেন্ট। রিলেটিভ এলিমেন্ট। রিলেটিভ বলতে কি আমরা সহজভাবে বলছিলাম কি রুট এলিমেন্ট। তো এটা মনে রাখার জন্য বলছিলাম। কিন্তু মিনিং হচ্ছে কি এটার মিনিং হচ্ছে কি আরইএম টা হচ্ছে রিলেটিভ এলিমেন্ট। তো প্রথমটা 1 দিলে আছে কি 5 আরইএম একটা ফন্ট সাইজ পাবে। এরপরে যদি দেখেন 4.5 আরইএম 2 দিলে আছে কি 4.5 আরইএম এর কি একটা ফন্ট সাইজ হবে। আচ্ছা এখন যদি আমরা একটু ইউজ করি দেখেন এখানে এসে ধরেন আমরা হচ্ছে যে এই যে পি আছে এই পি কে আমি বলে দিলাম কি h1 এর পরিবর্তে এখানে দিচ্ছি কি ডিসপ্লে 1 তাহলে দেখেন এটা ফন্ট সাইজ কি অনেক বড় হয়ে যাচ্ছে। আবার এগুলার একটা মজা আছে কি দেখেন আপনারা এটা যদি একটু খেয়াল করেন এটা আপনি যত বড় করবেন ফন্ট সাইজটা দেখেন কি বড় হচ্ছে। আবার ছোট করেন বুটস্ট্র্যাপ ইউজ করা এখানেই মজা। আপনি হচ্ছে যে রেসপন্সিভ করা লাগতেছে না। আপনি দেখেন ডিসপ্লে বড় করলাম ফন্ট সাইজটা কি এখন বড় দেখা যাচ্ছে না। আবার যখন আপনি কি ডিসপ্লে ছোট হয়ে যাবে তখন দেখবেন যে ফন্ট সাইজ গুলো কি ডিসপ্লের সাথে সাথে কি অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন রেসপন্সিভ ওরা করে রাখছে অলরেডি। আপনি শুধু কি এগুলো ইউজ করেন। কত সুবিধা হয়ে গেল আপনাদের। আমরা যদি এটা করতে যাইতাম আমাকে আবার কি মিডিয়া কুয়েরি লেখা লাগতো ডিভাইসের জন্য কি ফন্ট সাইজ গুলো ছোট করে দেয়া লাগতো। তো দেখা যাচ্ছে যে এগুলা অনেক কোডিং করা লাগে আমাদের বাড়তি কোডিং রেসপন্সিভ করতে গেলে। কিন্তু বুটস্ট্র্যাপ যদি আপনি ইউজ করেন ওর ক্লাসগুলো যদি আপনি ইউজ করেন ওটা দেখেন ফন্ট সাইজ গুলো কি টেক্সট গুলোকে ও কি রেসপন্সিভ করে দিচ্ছে আপনাদের জন্য। আচ্ছা তাহলে এখন হচ্ছে দুইটা জিনিস দেখলাম আমরা একটা হচ্ছে কি হেডিং এরপরে আছে কি ডিসপ্লে ফন্ট ডিসপ্লে 1 থেকে কত আছে 6 পর্যন্ত এই জিনিসগুলা ক্লাস নেম গুলা দিচ্ছে এখন আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে যে প্র্যাকটিসের বিষয় যত প্র্যাকটিস করবেন ক্লাস নেম গুলা কি মনে থাকবে তত আর যদি আপনি ইউজ না করেন তাহলে দেখবেন যে এগুলো ভুলে যাবেন। তো প্রত্যেকদিন আমি বলবো এসে যে কয়টা জিনিস আমি দেখাবো পরের দিন এসে আপনারা ওই ট্যাব গুলোতে যাবেন। যেহেতু সবগুলা পিসিতে নেট আছে কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে কি প্রত্যেকটা ট্যাবে যাবেন যাওয়ার পরে কি একবার করে এই ক্লাস নেম গুলাকে কি রিভিশন দিবেন। তাহলে প্রত্যেকদিন যদি এটা করেন ক্লাস নেম গুলা কি মনে থাকবে। আচ্ছা এরপরে আসেন একটা কি লেড হ্যাঁ লেড নামের ক্লাসটা আছে দিলে একটু ডিফারেন্ট স্টাইল আসে। ধরেন আমরা এখানে দুইটা প্যারাগ্রাফ নিচ্ছি সবার উপরে এসে জাস্ট দুইটা প্যারাগ্রাফ নিচ্ছি এখানে এই স্যার দিয়ে একটা নিচে নামাই দিয়ে এগুলোকে লরে এর নিচে আছে কি আর একটা প্যারাগ্রাফ নিচ্ছি লরে এটাকে যদি আমরা আউটপুটে দেখি এখন আছে কি দুইটা একই রকম দেখা যাচ্ছে এরকম আসতেছে। আপনি যদি কোনো একটা পি ক্লাসের মধ্যে প্রথমটা অথবা লাস্টেরটা যেটাতেই দেন না কেন ক্লাস আমি এখানে দিচ্ছি কি ক্লাস লেট লেট দেওয়ার সাথে সাথে দেখেন কি ডিসপ্লেটা এই যে প্যারাগ্রাফটা কি একটু চেঞ্জ হয়ে গেছে। সামান্য একটু চেঞ্জ করে দেয় কিরকম কালার গুলাকে কি একটু হালকা করে দেয়। আবার হচ্ছে ফন্ট সাইজ গুলো কি একটু বড় করে দেয় লাইন হাইট গুলো কি একটু বেশি করে দেয়। পড়তে দেখেন কি অনেক সুবিধা করে দেয়। এটা হচ্ছে যদি দরকার হয় এরকম ডিজাইনের আপনি কি শুধু লেট ক্লাসটা ইউজ করেন তাহলে দেখেন ওরা কি এই ডিজাইন গুলো আপনাদের এই পির ভিতরে দিয়ে দিচ্ছে। এটা পির মধ্যে না যে কোনো এলিমেন্টের মধ্যে কি এই ক্লাসটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা লেট এটা তো বুঝতে পারলাম না কি কাজ করতেছে। লেট ক্লাসটা জাস্ট কি প্যারাগ্রাফটাকে বা ওই টেক্সটটাকে একটু কি হালকা করে দিচ্ছে কালারটা ফন্ট এগুলা জাস্ট একটু হালকা করে কি স্টাইলগুলা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা এরপরে যদি আসি টেক্সট ইনলাইন টেক্সট বলতে এখানে বোঝা যাচ্ছে আমরা ওই যে মার্ক ট্যাগ বা হাইলাইট ট্যাগ ইনলাইন যে ট্যাগগুলা ফরম্যাটিং ট্যাগগুলো ইউজ করছি না আপনাদের মনে আছে। প্রথম হচ্ছে কি মার্ক ট্যাগ যদি লিখলাম ওই টেক্সটটাকে কি মার্ক করে দিত। কিন্তু এখানেও মার্ক করে দিচ্ছে বাট একটু চেঞ্জ কি রকম আপনি যদি বুটস্ট্র্যাপ ছাড়া যদি মার্ক ট্যাগটা লেখেন এটা আসে কি কালার আসে ইয়েলো কালার আসতো। হাইলাইট কালারটা আসতো কি ইয়েলো কালার এখানে ইয়েলো কালারটাই দিচ্ছে বাট একটু কি কালারটা ওরা চেঞ্জ করে দিচ্ছে। আপনারা যদি এখান থেকে একটু দেখেন ধরেন এই যে একটা টেক্সট আছে আমি এই প্রথম লাইনটাকে কি মার্ক ট্যাগের ভিতরে রেখে দিচ্ছি। মার্ক ট্যাগ শুরু শেষ ধরেন এই লাইনটাকে কি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি
যদি মার্ক ট্যাগের ভিতরে লিখি এরকম আসতেছে। আমি যদি বুটস্ট্র্যাপটাকে যদি একটু মানে আনকমন করে দেই, তাহলে দেখবেন যে আমাদের বাই ডিফল্ট যে কালারটা ছিল সেটা হচ্ছে শুধু কি ইয়েলো কালার। দেখেন বাই ডিফল্ট কালারটা আসতেছে কি ইয়েলো, কিন্তু ওরা এটাকে কি করছে একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছে। একটু আপনি যদি মার্ক কালারটা এখন লেখেন বুটস্ট্র্যাপ যদি ইউজ করা থাকে, তাহলে দেখবেন যে এটা ওইরকম হাইলাইট মানে রেড কালারটা আসবে না, এটা হচ্ছে কি হালকা একটা কালার আসতেছে। জাস্ট কালারটা কি চেঞ্জ করে দিচ্ছে ওরা। আচ্ছা। এরপরে হচ্ছে যে বাকি কাজগুলো সেম। হ্যাঁ, আপনি হচ্ছে কি এই যে ডিলেটের জন্য কি ডিলেট ইউজ করেন, এরপরে আছে কি এস 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 দিলেও হচ্ছে কি এভাবে কেটে যায়। এরপরে আছে আন্ডারলাইন। আচ্ছা, এই যে আন্ডারলাইন, স্ট্রং, স্মল এগুলো আল্লাহ অলরেডি কি আমরা জানি। এগুলোর সাথে সাথে আপনি যদি এর ক্লাস নেম গুলা ইউজ করেন সেগুলাও কি সেম কাজ করবে। ওই ট্যাগের নামে ওরা কি কিছু ক্লাস নেম দিয়ে রাখছে। দেখেন আপনি যদি কোথাও যদি মার্ক ট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে মার্ক এই মার্ক মার্ক করতে চান, সেটা যদি ট্যাগ লিখে যদি করতে পারেন করেন, অথবা কি আপনি যদি এই ক্লাস নেমটা লেখেন সেম কাজটাই কি করবে। আমরা ধরেন এই যে পরের যে পিটা আছে এখানে এসে বলে দিলাম কি ক্লাস মার্ক। তাহলে দেখেন এই যে মার্কের যে কাজটা ট্যাগের যে কাজটা করতেছে সেম কাজটা কিন্তু কি এই ক্লাস দিয়েও আপনি ওই স্টাইলটা করতে পারতেছেন। তো মার্ক ট্যাগ এভাবে দিলে কি এগুলো মার্ক হয়ে যাবে। আবার সেম ভাবে আপনি যদি কোনো একটাকে স্মল বানাতে চান তাহলে স্মল ট্যাগ ইউজ করতে পারেন, অথবা এই যে ওরা একটা ক্লাস দিয়ে দিচ্ছে সেম স্টাইল গুলোকে কি পেয়ে যাচ্ছেন স্মল ক্লাস ইউজ করেন, তাহলে দেখেন টেক্সট গুলো কি ছোট হয়ে যাবে। এরপরে সেম ভাবে ওরা টেক্সট ডেকোরেশন, এটা আমরা পরে আরো ভালোভাবে জানবো। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হচ্ছে কি লাইনটাকে রিমুভ করে দেয়, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো এটা হচ্ছে কি মাঝখান দিয়ে কেটে দেয়। আচ্ছা, এরপরে আছে টেক্সট রিডেবিলিটি, ওরা বলতেছে কি চেঞ্জ টেক্সট অ্যালাইনমেন্ট, এরপরে আছে কি ট্রান্সফর্ম, এরপরে স্টাইল উইথ লাইন হাইট। এই যে টেক্সট রিলেটেড যে আরো যে ইয়েগুলো আছে, সিএসএস এর প্রপার্টি গুলো আছে, এগুলোর জন্য ওরা কোথায় যেতে বলতেছে টেক্সট ইউটিলিটি, টেক্সট ইউটিলিটি। তাহলে চলেন আমরা তাহলে এখান থেকে টেক্সট ইউটিলিটিতে যাবো এখন। তাহলে এই যে ইউটিলিটি থেকে যাবো কোথায় টেক্সটে, টেক্সটে। ওকে, এখানে যদি টেক্সটে আসি তাহলে দিচ্ছে কি কি পাচ্ছি আমরা টেক্সট অ্যালাইনমেন্ট। এখন আমাদের দরকার হয় টেক্সট গুলোকে কি সরানো, মাঝখানে নিতে হয় অনেক সময়, অনেক সময় কি রাইটে থাকে, তো অনেক সময় হচ্ছে কি সেন্টারে থাকে। তো এই যে টেক্সট অ্যালাইন আমরা সিএসএস দিয়ে যদি করতে যাইতাম আমরা কি করতাম ওই এলিমেন্টটাকে কি সিলেক্ট করতাম, তারপরে লেখা লাগতো কি টেক্সট অ্যালাইন সেন্টার, এই কাজগুলো করা লাগতো না। তো এখন ওরা করছে কি ওই কাজগুলো ওরা করে রাখছে, আপনাকে শুধু কি ওই ক্লাস নেমটা আপনি কি এখানে ইউজ করেন। কি কি ক্লাস নেম ওরা প্রোভাইড করতেছে টেক্সট অ্যালাইনমেন্টের জন্য। আর যদি আমরা নিচে আসি, প্রথম এই টেক্সটটা এখানে কোথায় আছে দেখেন তো, লেফট সাইডে আছে না। তাহলে এর ক্লাস নেমটা যদি দেখি এরা দিচ্ছে কি টেক্সট স্টার্ট। এখানে বুটস্ট্র্যাপে যদি আসেন, লেফট আর রাইট বলতে কোনো কিছু নেই। বুটস্ট্র্যাপে আছে কি লেফট আর রাইট বলতে কিছু নেই। বুটস্ট্র্যাপ ওরা এটাকে চেঞ্জ করে বলতেছে কি লেফট সাইডকে বলতেছে কি স্টার্ট, এরপরে রাইট সাইডকে বলতেছে কি ইন। যেমন আমরা কি ফ্লেক্সে গেলেও আমরা ওই জিনিসটা পাইছি তাই না, ফ্লেক্সে লেফট সাইডকে কি বলছিল স্টার্ট, এরপরে রাইট সাইডকে বলছিল কি ইন। ঠিক ওরা এই জিনিসটা এখানে এইভাবেই লিখে রাখছে। তাহলে আপনি যদি টেক্সটে অ্যালাইনমেন্ট করতে যান তাহলে আছে কি শুধু লেখেন কি টেক্সট স্টার্ট, তাহলে আছে কি লেফট সাইডে থাকবে। টেক্সট সেন্টার, তাহলে এটা কোথায় থাকবে মাঝখানে। টেক্সট সেন্টার দিলে কি মাঝখানে চলে যাবে। আবার একটা কি টেক্সট ইন দিলে আছে কি একবারে রাইট সাইডে চলে যাবে। আচ্ছা, ধরেন এখানে আছে আমাদের কি এই যে প্যারাগ্রাফ গুলো আছে না, ধরেন আমি এই যে প্রথম ডিসপ্লে যেটা আছে ওটা থাকুক, এই যে ডিসপ্লে পরের যেটা আছে এটাকে আমি চাচ্ছি কি মাঝখানে নিয়ে যেতে। তাহলে জাস্ট এটার মধ্যে এসে বলে দিবেন কি টেক্সট হবে কি সেন্টার, সিম্পল, আর কিছু না। এই যে 2 নম্বর যেটা আছে এটাকে বলে দেন কি টেক্সট সেন্টার। আচ্ছা, তাহলে দেখবেন যে এটা আছে কি দেখেন 2 নম্বরটা কি মাঝখানে চলে আসছে। আবার যদি পরেরটাকে চান কি আমি রাইট সাইডে যদি নিতে চাই তাহলে হবে কি ক্লাস নেম হবে কি টেক্সট ইন্ট, এটা দেখেন তাহলে কি জাস্ট। আচ্ছা, এখন জাস্টিফাই এর জন্য বুটস্ট্র্যাপে ওরা কোনো কিছু দিয়ে রাখে নাই, এটা হচ্ছে আপনাকে সিএসএস দিয়ে কি লিখতে হবে। আচ্ছা দেখি যদি পাই তাহলে ভালো, আমার মনে হয় এটা নাই। আচ্ছা, দেখেন এরা তিনটাই দিয়ে রাখছে। এরপরে নিচে যদি আসি, না, এর জন্য জাস্টিফাই এর জন্য ওরা কোনো কিছু দেয় নাই।
আরেকটা জিনিস বলে নেই, এই যে আমি ক্লাস নেম গুলা লিখতেছি, আমার এখানে দেখেন সাজেশন দিচ্ছে। আমি যখন ক্লাস নেম গুলা লিখতেছি, যে কোনো আমি যদি কোনো ক্লাস নেম লিখতে যাই, দেখেন আমাকে কি VS কোড থেকে সাজেশন দিচ্ছে। আচ্ছা, বিজি এখানে যদি আমি প্রাইমারি লিখতে যাই, দেখেন আমাকে কি সবগুলা কি প্রপার্টি যেগুলো মিল পাচ্ছে এগুলো আমাকে দেখাচ্ছে। তো আপনাদের এখানে VS কোডে যদি কোড করতে যান, এই যে সাজেশনটা পাবেন না, এটার জন্য আপনাদেরকে আছে কি একটা এক্সটেনশন আছে কি অ্যাড করতে হয়। একটা আছে কি এক্সটেনশন অ্যাড করতে হয়। সেটা হচ্ছে যে আমি দেখাই দিছি, এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেন VS কোডে। এখানে যদি আসি, আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে কি এক্সটেনশন, এই যে নিচের যে আইকনটা আছে এটাকে মাউস নেন, এখানে দেখাবে কি এক্সটেনশন, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এক্সটেনশন এখানে সার্চ দিবেন বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট, বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট লিখে সার্চ দিবেন, এটাকে কি ইনস্টল করে নেবেন। তাহলে হচ্ছে যে বুটস্ট্র্যাপ যদি আপনি কখনো লিখতে যান ক্লাস, তখন ও আপনাকে কি সাজেশন দিবে এই ধরনের। ক্লাস এটা সবাই একটু অ্যাড করে নেন VS কোডে। এটা ইনস্টল হলে একটা সুবিধা পাবেন, আপনি যদি কোনো ক্লাস নেম লিখতে যান বুটস্ট্র্যাপে, আপনার হচ্ছে যে এখান থেকে কি যদি বুটস্ট্র্যাপের কোনো ক্লাস লিখতে যান, এখন দেখুন আপনাকে ওই ক্লাস নেমের উপরে কি সাজেশন দিবে। ধরেন আমি লিখতে চাচ্ছি কি টেক্সট, যেটা দেখলাম আমরা টেক্সট কি স্টার্ট বা ইন লেখেন, এই যে শুরু করেন, দেখেন আপনাকে কি সাজেশন দিচ্ছে টেক্সট ইন। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসের হচ্ছে কি একটা এই এক্সটেনশনের একটা সুবিধা। আপনি বুটস্ট্র্যাপের ইনস্টল করা থাকলে যদি কোনো ক্লাস লিখতে যান, আপনাকে এইভাবে কি সাজেশন দিবে। আচ্ছা, এরকম সাজেশন যদি কখনো না আসে, আরেকটা শর্টকাট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে স্পেস চাপ দিবেন। হ্যাঁ, কন্ট্রোল স্পেস। যদি কখনো লিখতে যাচ্ছেন বাট এই ইনস্টল করাও আছে কিন্তু সাজেশন দিচ্ছে না, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে স্পেস চাপ দিবেন। এটা হচ্ছে যদি কখনো এরকম হয় আর কি। তো অনেক সময় দেখা যাচ্ছে একটু সমস্যা করে, তখন হচ্ছে যে কন্ট্রোল চাপ দিয়ে স্পেস বার চাপ দিবেন, তাহলে এটা আবার সাজেশন দেওয়া শুরু করবে। আচ্ছা, আরো একটা এক্সটেনশন এখানে দেখেন। হ্যাঁ, আমি এক্সটেনশন গুলো আজকে দেখাই দিচ্ছি কি কি কাজ করে, এগুলো একটু নোট করে নেবেন। কাজের সুবিধার্থে এই এক্সটেনশন গুলো আমরা কি অ্যাড করি। একটা করলাম কি বুটস্ট্র্যাপের ক্লাস সাজেশনের জন্য, আমি এখানে যদি খেয়াল করেন এটা কেটে দিচ্ছি, দেখেন আমার আউটপুট দেখার জন্য এখন কিন্তু আমাকে আর ব্রাউজারে যেতে হচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করতেছি, আমি কি এখানে কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা একটা সুবিধা। আপনি যদি কোনো কিছু তাড়াতাড়ি এখানে দেখতে চান, এভাবে দেখতে পারেন। অথবা আরো একটা হচ্ছে যে সুবিধা আছে, আপনি এখানে বারবার গিয়ে কি ব্রাউজারে আমাদের রিফ্রেশ করা লাগতো, তাই না? এটার সৌজন্যেও কি অনেকগুলো এক্সটেনশন আছে। আমি এক্সটেনশন গুলোর নামগুলো বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেবেন সবাই কোনটার কি কাজ করে। আচ্ছা, ফার্স্টে যাবেন হচ্ছে অটো রিনেম ট্যাগ। প্রথম হচ্ছে কি অটো রিনেম ট্যাগ। এটার কাজ হবে কি, এটা যদি আপনার এখানে ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে হবে আপনি যদি কোনো একটা ট্যাগকে রিনেম করেন, দেখেন কোনো একটা ট্যাগকে যদি রিনেম করেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে পরেরটায়। এখানে আসেন, দেখেন আমি আগে দেখাই দিচ্ছি, তারপর আছে যে আপনারা একটু আগে বোঝেন জিনিসগুলো কি কাজ করতেছে। ধরেন আমি এই টাইটেল ট্যাগটাকে কি চেঞ্জ করে স্পেন ট্যাগ লিখবো। ওই ট্যাগটা আমার যদি ওই এক্সটেনশনটা অ্যাড করা থাকে, আমি যদি ফার্স্টে এখানে যদি রিনেম করি, দেখেন আমার কি লাস্টের থেকেও কি অটোমেটিক রিনেম হয়ে যাচ্ছে। আমাকে আর এখানেও কি চেঞ্জ করে দেওয়া লাগতেছে না, আমাদের জন্য এটা কি সুবিধা না? তাহলে ধরেন এখানে কি স্পেন যদি আমি লিখতে যাই, তাহলে দেখেন আমার কি পরেরটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন আমাকে চিন্তা করা লাগতেছে না এটা শেষ কোথায় আছে। তাহলে অটোমেটিক দেখেন কি আমি এক জায়গায় চেঞ্জ করে দিচ্ছি, অটোমেটিক কি আমার লাস্টে যেখানে আছে ওটা অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা বড় একটা সুবিধা কিন্তু। হ্যাঁ, আপনারা যখন বড় একটা টেমপ্লেট করবেন, তখন হচ্ছে যে এই এগুলো হচ্ছে রিনেম করতে গেলে যদি কখনো রিনেম করার দরকার হয়, দেখা যাচ্ছে ওর মাঝখানে অনেকগুলো কোড আছে, শুরু শেষ কোথায় আছে আমি খুঁজেও পাচ্ছি না। তো অনেক সময় লাগে এগুলো খুঁজতে। তো এই এক্সটেনশন গুলো যদি অ্যাড করা থাকে, দেখো খুব সহজেই কি তাড়াতাড়ি আপনি এক জায়গায় চেঞ্জ করে দেন, অটোমেটিক কি শেষ যেখানে আছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমি টাইটেল লিখলাম, অটোমেটিক কি আমার এটা শেষ হয়ে যাচ্ছে একটা। হ্যাঁ, আসেন, তাহলে এটা হচ্ছে কি অটো রিনেম ট্যাগ কি কাজ করবে, আপনার ট্যাগ গুলোকে যখন আপনি রিনেম করবেন, এক জায়গায় করলে আরেক জায়গায় কি অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আসি, হ্যাঁ করে ফেলেন যদি করা লাগে, করে নিন, পরে আমি নামগুলো বলে দিচ্ছি।
এরপরে আসেন এই যে লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ কোনটা? এই যে এটা। আপনি যদি লাইভ প্রিভিউ দেখতে চান, ধরেন আমরা কোনো একটা কোডের আউটপুট আপনি দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আছে যে এটা যদি ইনস্টল করা থাকে এখানে এই যে আইকনটা পাবেন। এখানে ইনস্টল থাকলে এই আইকনটা পাবেন। এখানে দেখেন শো প্রিভিউ লেখা দেখাচ্ছে। তো যদি এক্সটেনশনটা যদি এড করা থাকে আপনার, সেটা হচ্ছে কি লাইভ প্রিভিউ। এটা হচ্ছে তৈরি করছে কেরা? এই যে মাইক্রোসফট। এখানে যদি আসেন মাইক্রোসফটের তৈরি করা এটা লাইভ প্রিভিউ। এটা ইনস্টল করলে এখান থেকে কি এভাবে লাইভ প্রিভিউ দেখতে পারবেন। আরেকটা আছে লাইভ সার্ভার। আরেকটা হচ্ছে কি লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার। আচ্ছা, লাইভ সার্ভার কি কাজ করে? আপনি এই যে এইচটিএমএল কোডটা আপনি যদি লাইভ সার্ভারে এখানে যদি ইনস্টল করা থাকে, এটা ইনস্টল করার পরে আপনার কোডে যাবেন, হ্যাঁ? কোডে গেলে এইচটিএমএল কোডে যাবেন। যাওয়ার পরে এখানে যদি আপনি রাইট ক্লিক করেন, একটা অপশন আপনাকে দেখাবে ওপেন উইথ লাইভ সার্ভার। এই এইচটিএমএল টার উপরে মাউস রেখে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে দেখাবে কি ওপেন উইথ লাইভ সার্ভার। এটা যদি ক্লিক করেন তাহলে এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। অথবা এখান থেকে দেখেন গো লাইভে দিলাম, এখন দেখেন এখানে ওপেন হয়ে আছে। আমি যদি কোনো কিছু চেঞ্জ করি এখানে, আমাকে আর বারবার হচ্ছে কি, ধরেন এখানে আমরা দিচ্ছি কি বুট স্টাফ, ডকুমেন্টটাকে চেঞ্জ করে লিখে দিচ্ছি বুট। ওকে, তো এখানে বুটস্ট্র্যাপ আমি লিখে দিলাম। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, আমাকে আর এখানে গিয়ে কিন্তু রিফ্রেশ করা লাগতেছে না। অটোমেটিক দেখেন আমার কি রিফ্রেশ নিয়ে নিচ্ছে, এই যে বুটস্ট্র্যাপ চলে আসছে। আমি কিন্তু রিফ্রেশ দেইনি। ওই যে বারবার রিফ্রেশ দেওয়া লাগে এখানে এসে। এটা যদি আপনারা করতে না চান, তাহলে একটা সুবিধা আছে, আপনি লাইভ সার্ভারে কি আপনার এইচটিএমএল পেজটাকে ওপেন করে নেন। এটা হচ্ছে লাইভ সার্ভার। আর এটা হচ্ছে লাইভ প্রিভিউ। প্রিভিউটা দিলে হচ্ছে কোড এডিটরের ভিতরেই দেখতে পারবেন। আর লাইভ সার্ভারটা হচ্ছে কি ব্রাউজারে দেখতে পারবেন। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে ধরেন আপনি একটু আমার আইকন গুলাকে একটু সুন্দর করে দেখাতে চান, যেমন এখানে যদি আমি আসি, ম্যাটারিয়াল আইকন নামের কি একটা আইকন আছে, এটাকে যদি আপনি ইনস্টল করা থাকে, তাহলে এই যে এইচটিএমএল ফাইলগুলো যখন লিখবেন, এগুলো দেখবেন যে সুন্দর এইচটিএমএল এর একটা কি আইকন চলে আসবে। আবার সিএসএস এর জন্য কি সিএসএস এর আইকন চলে আসবে। এটা দেখতে সুবিধা আর কি, সুবিধা আর কিছুই না। এটার কাজ না করলেও চলবে। আচ্ছা, এরপরে আছে পাথ ইন্টেলিজেন্স। পাথ ইন্টেলিজেন্স এটা যদি আপনার ইনস্টল করা থাকে, যখন আপনি কোনো একটা ফাইলের মধ্যে পাথ বলে দিতে যাবেন, পাথ বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এসআরসির মধ্যে যে পাথগুলো দেই অথবা কি এইচআরইএফ এর মধ্যে যে পাথগুলো বলে দেই, আপনার যদি এটা বলে দেয়া থাকে, ও আপনাকে কি সাজেশন দিবে। এটা হচ্ছে এর কাজ করে, পাথটাকে কি সাজেশন দিবে যে এভাবে এভাবে আছে, একটার পরে একটা স্টেপ বাই স্টেপ কি দেখাবে। এরপরে আছে পিটার। পিটার তো আমরা অলরেডি কি সবার ইনস্টল করা আছে। পিটার কি করে, কোডগুলোকে কি ফরম্যাটিং করে। কোডগুলোকে কি করে ফরম্যাটিং করে। আমি যদি একটু আবার দেখাই দিচ্ছি জিনিসটা, যেহেতু এর আগে একবার এটা সবার মনে ইনস্টল করা আছে। করা আছে। এটা পিটারের কাজটা কি করে এটা বলে দিচ্ছি, দেখেন। আপনি যদি এখানে কোনো কোড যদি উল্টা পাল্টা করেন, ধরেন আমি এই যে এখানে শুরু না করে এটাকে ট্যাব দিয়ে কি ভিতরের দিকে দিচ্ছি, ট্যাব দিয়ে কি এখানে লিখলাম, আবার এখান থেকে এইটুকু অংশকে কি ট্যাব দিয়ে এভাবে ভিতরে লিখলাম, এলোমেলো করে লিখলাম আমি। বাট পিটারটা যদি আপনার এখানে সেট করা থাকে, যখনই এটা সেভ করবেন, সাথে সাথে দেখেন কি কোডগুলো আবার ফরম্যাট করে দিচ্ছে ও। তো এটা হচ্ছে পিটারের সুবিধা। এখন পিটারটা ইনস্টল করলে আপনাকে সেটিংস থেকে একটা চেঞ্জ করে নিতে হয়। চেঞ্জ করার লাগে কি, সেটিংসে গিয়ে এখান থেকে দেখেন সেটিংসে আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে যাবেন সেটিংস। সেটিংসে গিয়ে এখানে লিখতে হয় কি ফর বা ফরম্যাট যদি লেখেন, এখানে এই যে এই যে ডিফল্ট ফরম্যাটার, এখানে আপনাদের ডিফল্ট ফরম্যাটার অন্য একটা থাকবে। এখান থেকে আপনাদেরকে কি প্রিটারটাকে সিলেক্ট করে দিতে হবে, প্রিটার। তাহলে ডিফল্ট ফরম্যাটারে গিয়ে কি প্রিটারটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে এখানে বলে দিতে হবে ফরম্যাট অন সেভ, এই যে টিক মার্কটা আছে এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলে হবে কি, যখনই আপনি কোডগুলোকে সেভ করবেন, সাথে সাথে কি ফরম্যাট কোডগুলো ফরম্যাট হয়ে যাবে। ওকে, এই যে এই কটা যদি নেন, তাহলে হচ্ছে যে আমাদের কাজগুলো আরো অনেক এক্সটেনশন আছে। অনেক অনেক এক্সটেনশন আছে, এখানে এক্সটেনশনের কি অভাব নেই। তো অনেক কাজের জন্য অনেকগুলো এক্সটেনশন আমরা ইউজ করি। তার মধ্যে বর্তমান এখন পর্যন্ত আমাদের কাজের জন্য যে কটা আর কি লাগতেছে এগুলো আমি দেখাই দিলাম। পরবর্তীতে যখন আরেকটা আছে দেখেন কোড স্পেল চেকার, আপনি যদি কোনো বানান মিস্টেক করেন, ও আপনাকে সাজেশন দিবে যে এটা বানান আপনার ভুল হয়েছে।
ওটাতে ক্লিক করে আপনি কি ঠিক করে নিতে পারবেন। এই এক্সটেনশন আপনাকে এটার জন্য হেল্প করবে। এটা হচ্ছে কোড স্পেল চেকার। এটা হচ্ছে যে কোডের মধ্যে যদি আপনার কোনো বানান মিস্টেক করেন, তো আপনাকে ও ওটা ধরে দিবে, একটা আন্ডারলাইন দিয়ে দিবে ওর নিচে। এগুলো আপনারা এখন ইনস্টল করে নিতে পারেন। আর হচ্ছে যে যারা ব্রেক নিতে চান ব্রেক নেন, ব্রেকের পরে আমরা আবার ক্লাস শুরু করব। আচ্ছা, আরেকটা এক্সটেনশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আপনাদের HTML টু CSS অটো কমপ্লিট। আমি যখন HTML এ কোনো ক্লাস নেম থাকে, আমরা ক্লাস নেম লিখতে গিয়ে কি CSS এ ভুল করি, কিন্তু এটা এই এক্সটেনশনটা যদি অ্যাড করা থাকে, তাহলে HTML এ যখন আমি ক্লাস নেম লিখতে যাবেন, আপনাকে ওই ক্লাস নেম গুলা কি সাজেশন করবে। আমার ক্ষেত্রে হয়তো দেখছেন, আপনাদের হয়তো মনে নাই। আমি যখন কোনো ক্লাস লিখতে যাই, আমাকে কি HTML যে ক্লাস নেম গুলোর সাথে থাকে, এগুলো আমাকে কি হেল্প করে যে এটা ক্লাস নেম, এটা আছে। তো এটা খুব ভালো একটা, মানে তাড়াতাড়ি করার জন্য খুব ভালো একটা ইয়ে, HTML টু CSS অটো কমপ্লিট। আপনি যখন CSS এ ক্লাস লিখতে যাব, তখন আমাকে এটা হেল্প করবে। আমি যদি একটু দেখাই, এখানে CSS ফাইলটা আমরা যদি ওপেন করে নেই। আচ্ছা, ধরেন এখানে যে CSS ফাইলটা আমাদের আছে, CSS টাকে কি ওপেন করে দিচ্ছি। এখন দেখেন, এখানে যদি আমি কোনো কিছু লিখতে যাই, একটু খেয়াল করেন। আমি ধরেন এখানে দিলাম কি ডট টেক্সট। আচ্ছা, এটা বুটস্ট্র্যাপ থেকে দিচ্ছে। আমাদের যদি কোনো ফাইল থাকতো, এর আগে হয়তো দেখছেন, আমি যখন লিখি আমাকে সাজেশন দিচ্ছিল ক্লাসগুলো। HTML ফাইলে যে ক্লাস নেম গুলো থাকবে, এগুলো এখানে লিখতে গেলে কি সাজেশন দিবে আপনাকে। তো ওটা দেখলে হয় কি তাড়াতাড়ি ক্লাস নেম গুলো লেখা যায়। তো এটা একটা খুবই ভালো একটা এক্সটেনশন, কাজ তাড়াতাড়ি করার জন্য। এই এক্সটেনশন গুলা কি করে, আমাদের কাজগুলোর কি গতি বাড়ায় দেয়। আচ্ছা, দেখেন, আমরা কোথা থেকে দেখছিলাম জানি, এরপরে আছে টেক্সট। হ্যাঁ, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো দেখলাম। টেক্সটের অ্যালাইনমেন্ট কয়টা পাইলাম এখানে? তিনটা। একটা আছে কি টেক্সট স্টার্ট, টেক্সট হবে কি সেন্টার, এরপর আছে কি টেক্সট ইন। জাস্ট এই ক্লাস নেম গুলো যদি আপনি ইউজ করেন, তাহলে দেখেন আপনাকে আর CSS এ কোড লিখতে হচ্ছে না। তো আপনাকে সিলেক্টর খুঁজতে হচ্ছে না, কোনো কিছুই লিখতে হচ্ছে না। আপনি শুধু কি ক্লাস নেম গুলো যদি ইউজ করেন, খুব সহজেই দেখেন কি স্টাইল গুলো পেয়ে যাচ্ছে। তো এটা যদি, মানে বুটস্ট্র্যাপের এই ক্লাস নেম গুলো যদি আপনাদের একবার যদি ইউজ টু হয়ে যান, তাহলে দেখবেন যে যে কোনো ওয়েবসাইট খুব সহজেই তাড়াতাড়ি ডিজাইন করতে পারবেন। আর যাদের সিএসএস এ একটু গ্যাপ আছে, তাদেরকে বলবো এই বুটস্ট্র্যাপের জানি কখনো আপনারা ফাঁকিবাজি করবেন না। তাহলে কিন্তু দেখা যাবে সিএসএস এ যদি না পারেন, বুটস্ট্র্যাপেও যদি না পারেন, ইউজ টু না হন, তাহলে আপনি এক্সামটা যে হবে, এটা পার করবেন কি দিয়ে? কথাটা কি বুঝছেন আমি কি বলছি? সো যেকোনো সিএসএস যদি একটা গ্যাপ থাকে, অন্ততপক্ষে যেন এটা বুটস্ট্র্যাপ দিয়ে কি আপনারা কমপ্লিট করে নিতে পারেন, এইরকম একটা ইয়ে রাখেন। আর বুটস্ট্র্যাপ যদি এই ক্লাস নেম গুলো যদি বুঝতে পারেন, তো এক্সামের সময় হবে কি, আপনারা যদি এই কম্পোনেন্ট গুলো আছে বুটস্ট্র্যাপের, এরপরে আমি আরো দেখাই দিব কিভাবে কম্পোনেন্ট খুঁজে বের করতে হয়। তো এগুলার থেকে আপনি জাস্ট কি কপি পেস্ট করে একটা ওয়েবসাইট তৈরি করে কি এক্সামে পার পেয়ে যেতে পারবেন, যদি আপনার যদি এই এটার উপর যদি একটু ইয়ে থাকে। আর যদি আপনি এটাও না করেন, সিএসএস না করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটা হবে না, দিন শেষে সবারই লস। ওকে, আচ্ছা, এরপরে আছেন টেক্সট র‍্যাপ। হ্যাঁ, টেক্সট র‍্যাপ, এটা হচ্ছে যে আপনার উইথ এর মধ্যে যদি কি জায়গা না থাকে টেক্সটটা, তাহলে এখানে কি স্ক্রল বার আসে। আপনি যদি এখানে বলে দেন কি টেক্সট র‍্যাপ, যেমন এখানে আমরা করে দেই কি ওয়ার্ড র‍্যাপ, তাই না? তো এখানে ওয়ার্ড র‍্যাপ করে দিলে আর কি নিচে নিচে আসতেছে। ঠিক সেম এখানে ওই কাজটাই করতেছে। যদি আপনার উইথ এর মধ্যে কি জায়গা না থাকে পাশে, ওটা কি নিচে চলে আসতেছে। এটাকে বলতেছে কি টেক্সট র‍্যাপ। এরপর আছে টেক্সট নো র‍্যাপ আছে। নো র‍্যাপ দিলে হবে কি এক লাইনে চলে আসবে সবগুলো। আচ্ছা, এরপরে আছে ওয়ার্ড ব্রেক। ওয়ার্ড ব্রেক কি করে, কোনো একটা ওয়ার্ড যদি দেখেন অনেক বড় হয়, আপনার উইথ এর থেকে কি ছোট হয়, তাহলে এইভাবে কি স্ক্রল বার চলে আসে। এই, তো আপনি যদি অনেক এত বড় আসলে কোনো ওয়ার্ডই হয় না, তারপরেও ওরা জাস্ট একটা দিয়ে রাখছে, সেটা হচ্ছে কি ওয়ার্ড ব্রেক। যদি কখনো এরকম হয় যে ওয়ার্ডটা কি অনেক বড়, বাট আপনার উইথ এর মধ্যে জায়গা কম, তাহলে এরকম কি স্ক্রল বার চলে আসবে। তো এটাকে যদি আপনি নিচে নিচে নামাতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কি টেক্সট ব্রেক। একটা আছে কি ওয়ার্ড টেক্সট র‍্যাপ, আরেকটা আছে কি টেক্সট ব্রেক। এরপর আছেন টেক্সট ট্রান্সফর্ম। এগুলো খুব একটা দরকার পড়বে না আমাদের।
শুধু এগুলো একটু ভালো মতন দেখেন। টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম কি? আমরা অলরেডি সিএস প্রপার্টির নাম কি? টেক্সট ট্রান্সফর্ম। এর ভ্যালুগুলা কি লিখতাম আমরা? টেক্সট ট্রান্সফর্ম এর সিএসএস এর ভ্যালুগুলা কি কি ছিল? আপার কেস, লোয়ার কেস, এরপরে কি ক্যাপিটালাইজ। তো এরা হচ্ছে যে এই দুইটাকে এভাবেই লিখে দিছে, সেটা হচ্ছে কি টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস। এটা দিচ্ছে আপনাকে কি ক্লাস নেম। এর ভিতরে ওরা ঠিক এটা এই জিনিসটাই লিখে রাখছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম কি লোয়ার কেস। ওরা এটা লিখে রাখছে আর সিলেক্টরটা আপনাকে দিচ্ছে কি টেক্সট লোয়ার কেস। আপনি যদি এটা যদি ইউজ করেন তাহলে টেক্সট গুলো কি লোয়ার কেসে হয়ে যাবে। টেক্সট হচ্ছে কি আপার কেস যদি বলে দেন তাহলে কি টেক্সট আপার কেস হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি এটা, ধরেন এই যে পিটা আছে এখানে এসে বলে দিলাম কি স্মলটাকে আমরা এখন উঠাই দিচ্ছি, পিটাকে বলে দিচ্ছি কি টেক্সট লোয়ার কেস, দেন সমস্যা নেই, সেভ করেন। এরপরে যদি একটু প্রিভিউটা আমরা দেখে আসি, তাহলে দেখেন এই যে পিটার যেগুলো আছে কি সবগুলাই লোয়ার কেস হয়ে গেছে। এখানে যদি বলে দেন কি টেক্সট আপার কেস, তাহলে সবগুলো আছে কি আপার কেস হয়ে যাচ্ছে। এরপরে যদি বলে দেন কি ক্যাপিটালাইজ, তাহলে হবে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে কি ক্যাপিটাল হয়ে যাবে। তো জিনিসগুলো খুবই কঠিন কিছু না, সহজ। শুধু টেক্সট নেম গুলোর সাথে একটু ইউজ টু হন, আপনারা একটু প্র্যাকটিস করতে হবে এই ক্লাস নেম গুলো। কোনটা এগুলো কপি করে বলতে? এই যে ক্লাস নেম গুলো, এই যে এগুলো, হ্যাঁ আপনি কপি করে প্র্যাকটিস করতে পারেন, সেটা আলাদা বিষয়। হাতে লেখলে হবে কি আপনার যত আপনি লিখবেন তত এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে বেশি বেশি দিন। আপনি যদি শুধু কপি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে থাকবে না জিনিসগুলো। তো এটা হচ্ছে যে হাতে কোডিং লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন ফন্ট সাইজ। ফন্টের সাইজ আমরা ছোট বড় করব কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে। ওরা আপনাকে ক্লাস দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে কি 1 থেকে 6। এদের একটা সিকোয়েন্স আছে, প্রায়গুলোর মধ্যে দেখবেন এদের হচ্ছে হয় 0 থেকে 5, তাহলে 1 থেকে হচ্ছে কি 6, এরকম একটা সিকোয়েন্স পাবেন। তো ওরা তো পিক্সেল দিয়েই করে রাখছে, আপনি শুধু কি এগুলাকে কি ইউজ করতেছেন। ওরা হচ্ছে যে কি এগুলা ধরে ক্লাস টেন দিয়ে কি করে রাখছে ডিজাইন গুলো, আপনি শুধু কি ইউজ করেন। তো আপনি যদি ফন্ট সাইজ কে কি বাড়াতে চান, তাহলে আমরা দেখছিলাম এর আগে ফন্ট সাইজ বাড়ানোর উপায় দেখছিলাম কয়টা, দুইটা। একটা ছিল কি H1 থেকে H6 পর্যন্ত। এরপরে ছিল কি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত। এরপরে আরেকটা পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে কি এফএস ফন্ট সাইজ। ফন্ট সাইজের সংক্ষিপ্ত, জাস্ট প্রথম আটটা করে নিচ্ছে ওরা। সেটা হচ্ছে কি ফন্টের হচ্ছে কি এফ, আর ফন্টের সাইজের হচ্ছে কি এস। দুইটা মিলে ওরা সুন্দরভাবে লিখে রাখছে। এই ক্লাস নেম গুলো অনেক মিনিংফুল, আপনি একবার করে দেখলেই মনে থাকার কথা, আপনার যদি সিএসএস গুলো ভালো মনে থাকে। তো এখানে ফন্ট সাইজ যদি আপনি দিতে চান তাহলে ফন্ট সাইজের জন্য কি এফ এস, এরপরে 1 থেকে কি 6 পর্যন্ত। আপনি 1 দিলে একটু বড় আসবে এবং 6 দিলে কি একটু ছোট হবে। সিএসএস লিখবো না বিধায় তো আমরা বুটস্ট্র্যাপটা শিখতেছি, যাতে কি আমাদের এই বারবার সিলেক্টর খোঁজা না লাগে, বারবার কি সিএসএস প্রপার্টি গুলো লেখা না লাগে। আমি জাস্ট কি এগুলো বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করতেছি, এই যে প্রথমেই ওরা বলে দিছে, কারণ হচ্ছে কি আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন খুব তাড়াতাড়ি কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি যদি এই কাজগুলো যদি সিএসএস দিয়ে করতে যাই, আমাকে কি আবার সিলেক্টর খুঁজতে হবে, সিলেক্টর ধরে আবার সিএসএস প্রপার্টি লিখতে হবে, কি ভ্যালু লিখতে হবে। তো দেখা যাচ্ছে ওই জিনিসগুলোর পরিবর্তে আমি শুধু কি এইচটিএমএল এ এসে ক্লাস নেম গুলো বলে দিচ্ছি, কারণ আমার সিএসএস তো লেখাই আছে। আমি যেটা হাতে লিখবো সেটা হাতে না লিখে কি আমি এক জায়গা থেকে কপি করে কি আমার এখানে ইউজ করতেছি। আমার যে জিনিসগুলা আমি তো এই যে বুটস্ট্র্যাপের যে সিএসএস টা, হ্যাঁ আমরা তো এটা নিয়ে আসছি কিসের জন্য, আমরা তো যাতে না লেখা লাগে, এটাও তো একটা সিএসএস ফাইল তাই না। এটা যদি আপনি হাতে লিখতে যেতেন কত সময় লাগতো আপনার। আমরা জাস্ট হাতে না লিখে কি করলাম বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে আসলাম, তাই নাকি? একই তো কাজ। আমি যদি এটা হাতে লিখতে আমার হাতে লিখতে হতো না, সময় নষ্ট হইতো না। তো আমরা হাতে না লিখে কি করছি বুটস্ট্র্যাপের থেকে নিয়ে নিছি। আচ্ছা সমস্যা নেই, দেখেন। আচ্ছা, আমরা এই যে সিএসএস ফাইলটা লিংক করাইছি না বুটস্ট্র্যাপের, এগুলোর মধ্যে আছে কি বুটস্ট্র্যাপ ওরা আমরা যেগুলো ইউজ করতেছি এই যে এফএস। আমি যদি এখানে সার্চ দিয়ে দেখাই কন্ট্রোল এফ দেন, এরপরে এখানে বলে দেন কি এফএস,
এফএস এরপরে আছে কি 1 থেকে 5 দেখেন এটা আসলে আমরা যে জিনিসটা করে হাতে লিখি ওরা ওটাই লিখে রাখছে। এফএস ক্লাসের মধ্যে ওরা কি লিখে রাখছে ফন্ট সাইজ। আমরা এগুলোকে কি করা লাগতো আমাদের এগুলা সিলেক্টর লেখা লাগতো এরপরে ফন্ট সাইজ তারপরে আছে কি ফন্ট সাইজের ভ্যালুটা দেওয়া লাগতো। ঠিক ওরাও একই কাজটাই দেখেন করে রাখছে। ওরা লিখে রাখছে আপনি শুধু কি ইউজ করেন তাহলে আর আপনাকে এই যে লেখার যে পরিশ্রমটা এটা হচ্ছে না এই সময়টাও কি আপনার নষ্ট হচ্ছে না। তাহলে আপনি কি আচ্ছা ইম্পর্টেন্ট আমরা আসবো ওগুলা যখন আসবে তখন আমি দেখাই দেব। এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোনো একটা ফাইলের ইয়ের পাশে যদি আপনি ইম্পর্টেন্ট বলে দেন তাহলে অন্য ওই এলিমেন্টে যদি অন্য কোনো সিএসএস ও থাকে সেটা আর পাবে না। তখন পাবে শুধু এই ইম্পর্টেন্টটাই। আমরা যেমন দেখছিলাম আইডি একটা এলিমেন্টের ভিতরে যখন কি ক্লাস আইডি ইনলাইন সিএসএস লিখি তখন পাইতো কোনটা ইনলাইন সিএসএস তারপরে পাইতো কোনটা আইডি তারপরে পাইতো কোনটা ক্লাস। তো ঠিক সেম ভাবে আপনি যদি কোনো একটা প্রপার্টির পাশে যদি এভাবে কি ইম্পর্টেন্ট বলে দেন তাহলে আপনি আইডি লেখেন ইনলাইন লেখেন আর ক্লাস লেখেন কোনোটাই পাবে না এটাই পাবে। কথাটা কি বুঝতে পারছেন এটার ভ্যালু আরো বেশি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কিছু না। এটা যখন আমরা করা লাগবে তখন আমরা আরো দেখে ফেলবো এটা। তো ফন্ট সাইজের জন্য এখানে কি পাইলাম আমরা এফএস 1 থেকে কি 6 পর্যন্ত। আর এটা সাইজ হচ্ছে এরকম হয়ে যাবে। এরপরে আসেন ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট আমরা কি দিতাম 100 200 300 400 500 এরপর এই পর্যন্ত কি 900 পর্যন্ত ফন্ট ওয়েট আমরা দিতাম। অথবা কি বলতাম ফন্ট ওয়েট কি বোল্ড এরপরে ছিল কি ফন্ট ওয়েট ছিল কি লাইট হ্যাঁ এরকম করেও কি বলে দিতে পারতাম। ঠিক ওরা আপনাকে জাস্ট ওরা লিখে রাখছে ওরা আপনাকে কিছু ক্লাস নেম দিচ্ছে আপনি যদি কোনো একটা টেক্সটের ফন্ট সাইজ গুলোকে কি বাড়াতে বা কমাতে চান এই ক্লাস নেম গুলো ইউজ করেন। সেগুলো ওরা কি বলতেছে ফন্ট হচ্ছে ফার্স্টে হচ্ছে কি নরমাল নরমাল মানে হচ্ছে কি নরমাল যেরকম থাকে ঠিক সেরকম 400 ফন্ট ওয়েট নরমাল মানে কত ফন্ট ওয়েট 400। এখন এর থেকে যদি আপনি কি কমাতে যান তাহলে আপনাকে লিখতে হবে কি এফডব্লিউ ফন্ট ওয়েট এফডব্লিউ তে হচ্ছে কি ফন্ট ওয়েট এর প্রথম দুই ওয়ার্ড নিচে ওরা এফডব্লিউ হাইফেন এরপরে আছে কি লাইট। তাহলে নরমালের থেকে যদি লাইট দেন তাহলে নরমালের থেকে কি চিকন হবে। আপনি যদি দেন এফডব্লিউ কি লাইটার তাহলে কি আরো চিকন হবে। এরপরে হচ্ছে কি মোটা করতে চান সেক্ষেত্রে হবে কি মিডিয়াম হ্যাঁ নরমালে পরে আসতেছে কি মিডিয়াম মিডিয়াম দিলে একটু মোটা হবে। এরপরে আছে কি সেমি বোল্ড দিলে কি ওর থেকে আরেকটু বড় হবে। এরপরে যদি বলে দেন কি বোল্ডার তাহলে পাবে কত 700। এরপরে যদি বলে সরি বোল্ড দিলে হবে 700 এরপরে বোল্ডার দিলে হবে কত 800 এরকম একটা। আমরা যদি এখানে দেখি আমাদের কোডে যেটা আমাদের আছে একটা জায়গায় আমরা কি ডিসপ্লে ইউজ করছি না এই যে ডিসপ্লে সাধারণত এই টেক্সট গুলো কি চিকন আসে এই যে দেখেন এগুলোর থেকে কি এগুলো একটু কি চিকন। এখন আপনি যাচ্ছেন এই ডিসপ্লে যেটা আছে এটাকে একটু মোটা করতে। তো মোটা করার জন্য এখন ক্লাস নেম হবে কি ফন্ট ওয়েট আমাদের দিতে হবে। আর ফন্ট ওয়েটের জন্য বুটস্ট্র্যাপ ক্লাস আছে কি এফ এস ফন্ট আচ্ছা ফন্ট এফ ডাব্লিউ তাহলে ফন্ট ওয়েট এরপরে আপনি কি দিবেন বোল্ড করবেন বোল্ডার করবেন লাইট করবেন এগুলো কি বলে দেন। ধরেন আমরা করে দিলাম কি বোল্ড তাহলে দেখেন ফন্ট ওয়েটটা কি বোল্ড হয়ে গেছে। এরপরে যদি এটার থেকে লাইট করে দেন আরো কি চিকন হয়ে যাবে লাইট তাহলে দেখেন আরো কি চিকন হয়ে যাচ্ছে। আরো যদি বলে দেন কি লাইটার আরো চিকন হয়ে যাবে তাহলে দেখেন আরো চিকন হচ্ছে। এরপরে যদি বলে দেন কি সেমি বোল্ড তাহলে হালকা একটু কি বোল্ড হবে এই। তাহলে বুঝতেছেন তো ক্লাসগুলো কিভাবে কাজ করতেছে। আমরা জাস্ট আগে সিএসএস লিখতাম এখন ওটার পরিবর্তে শুধু কি সিলেক্টর গুলো ইউজ করতেছি ক্লাস ইউটিলিটি গুলো ইউজ করতেছি বুটস্ট্র্যাপ। এখন এই ক্লাস নেম গুলো মনে রাখার এখন বলতে পারেন যে এতগুলা ক্লাস আমরা মনে রাখবো কিভাবে। মনে রাখার একটাই উপায় আছে প্রত্যেকদিন এগুলোকে করে কি একটু করে ইউজ করা। আপনারা যেমন এই যে আজকে আমি দেখাই দিচ্ছি কোথায় এগুলো পাবেন সেগুলো আপনি একটু নোট করে নেন। কালকে এসে বা এসে কি আপনি ওই জায়গাগুলোতে যান গিয়ে ক্লাস নেম গুলো কি একবার করে ইউজ করেন। তাহলে আপনাদের কি প্র্যাকটিসটা হয়ে যাবে আবার এগুলো মনেও থাকবে। খুব কঠিন কোনো কিছু না কারণ সিএসএস যদি আপনার মনে থাকে এদের ক্লাস নেম গুলো কিন্তু কি ওই সিএসএস থেকেই কি চলে আসছে মানে সিএসএস এ যেরকম আছে ঠিক ক্লাস নেম গুলো ওগুলোর সাথে কি মিল রেখে ওরা ক্লাস নেম গুলো আপনাদের দিচ্ছে। যেমন ফন্ট ওয়েটের জন্য কি এফডব্লিউ দিচ্ছে আবার ফন্ট সাইজের জন্য কি এফএস দিচ্ছে তার মানে দুইটার সাথে কি অনেকটা মিল রেখে ওরা ক্লাস নেম গুলো দিচ্ছে যাতে সহজে কি মনে থাকে। আচ্ছা এরপরে আসেন লাইন হাইট। লাইন হাইটে প্রত্যেকটা টেক্সটের মধ্যে লাইন হাইট আমরা কি দিয়ে দিতাম
লাইন হাইট 1.2 1.3 এভাবে না, ঠিক ওই জিনিসগুলাই কি ওরা লিখে রাখছে। এখন আপনাকে কিছু ক্লাস নেম দিচ্ছে। লাইন হাইট আপনি যদি বলে দেন লাইন হাইটের ওদের ক্লাস নেম দিচ্ছে এল এইচ, এল কি এইচ, এরপরে আপনি কি এই যে এখানে স্টার দিয়ে রাখছে, তার মানে এখানে আপনাকে কিছু ভ্যালু দিতে হবে। তাহলে ওরা লাইন হাইটের এরা ইয়ে দিয়ে রাখছে। প্রথমে আসেন যদি এল এইচ লাইন হাইট 1, 1 মানে কি আপনার ফন্ট সাইজ যতটুকু এই যে এটা উপরটা, তাহলে দেখেন এখানে স্পেসটা কিন্তু কম প্রত্যেকটা লাইনের মধ্যে। ফন্ট হাইট যতটুকু লাইন হাইটও কি ততটুকু, একটা লাইনের সাথে কি আরেকটা লেগে লেগে আসতেছে। এরপরে যদি বলে দেন লাইন হাইট এস এম, লাইন হাইট কি এস এম, এস এম মানে কি স্মল, তাহলে এটার থেকে কি একটু বেশি পাবে, 1.2 এরকম কিছু একটা পাবে। এরপরে যদি বলে দেন কি এল এইচ বেস, লাইন হাইট বেস, সব থেকে আমরা এটা বেশি ইউজ করবো, লাইন হাইট বেস, বেস দিলে হবে কি ওই যে আমরা 1.5 দিতাম না, ঠিক ওরকম একটা পাচ্ছে। তো 1.5 এটা দেখতে আরো কি এটার থেকে একটু সুন্দর হবে, এটা রিডেবল না করা যাচ্ছে। আরেকটা আছে লাইন হাইট এলজি, এলজি মানে কি লার্জ, এস এম তো হচ্ছে ছোট আর এটা হচ্ছে কি লার্জ, আর বেসটাকে ধরতে পারেন কি ওই 1.5 এরকম একটা কিছু। তো এটা হচ্ছে একটু লার্জ দিলে একটু লাইন হাইট গুলো বেশি থাকে। তো ক্লাস নেম গুলো অনেক ইজি, হ্যাঁ, যদি আপনি সিএসএস প্রপার্টি গুলো মনে রাখতে পারেন, এখানেও কিন্তু সেম কাজ। লাইন হাইট তাহলে আপনি এলএইচ লেখেন, আপনাকে বিএস কোড থেকে ওই যে বুটস্ট্র্যাপের যদি এক্সটেনশনটা অ্যাড করা থাকে দেখবেন সাজেশন পেয়ে গেছেন আপনি। আচ্ছা, এরপরে আসি টেক্সট ডেকোরেশন, টেক্সটের ডেকোরেশন গুলো। আবার টেক্সটের ডেকোরেশনের জন্য প্রপার্টির নাম ছিল কি, সিএসএস এর প্রপার্টির নামটা বলেন তো। টেক্সট ডেকোরেশন, এরপরে দিতাম ভ্যালু গুলো কি ছিল, লাইন, হ্যাঁ এগুলো ছিল আন্ডারলাইন, লাইন থ্রো, এরপরে ছিল কি ওভারলাইন, হ্যাঁ তো এরকম ছিল নাম। ঠিক ওই যে ক্লাস নেম গুলাই দেখেন মিনিংফুল আপনাকে ক্লাসগুলো দিয়ে দিচ্ছে, আপনাকে আর সিএসএস লেখা লাগতেছে না, সিলেক্টর লেখা লাগতেছে না, আপনি শুধু ইউজ করেন কি টেক্সট ডেকোরেশন কি আন্ডারলাইন, তাহলে দেখবেন যে কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এরপরে ইউজ করেন কি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তাহলে হবে কি লাইন থ্রো মানে কি মাঝখান দিয়ে কেটে যাবে। এরপরে টেক্সট ডেকোরেশন নান, নান হচ্ছে কি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে ধরেন এই যে পিটা আছে, এটাকে আপনি যদি বলে দেন টেক্সট ডেকোরেশন কি টেক্সট ডেকোরেশন, আচ্ছা প্রথমে দিচ্ছি আন্ডারলাইন, হ্যাঁ টেক্সট ডেকোরেশন কি আন্ডারলাইন। এখন এটাকে যদি আউটপুটে একটু চেক করেন, তাহলে দেখেন এই যে টেক্সটের নিচে কি আন্ডারলাইন চলে আসছে। আমাকে এটা সিলেক্টও করা লাগতেছে না, এটা কোথায় আছে কি কোথায় আছে এগুলো আমার দেখারও সময় নেই। জাস্ট আমার যে এলিমেন্টের মধ্যে কি লাইন দরকার সেটা আমি বলে দেবো কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন যদি দরকার হয় কি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, লাইন থ্রো হচ্ছে কি মাঝখান দিয়ে কেটে যাবে, তাহলে দেখেন এটা কি মাঝখান দিয়ে কেটে যাচ্ছে। আবার যদি বলে দেন এটা তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার বাই ডিফল্ট কি থাকে টেক্সট ডেকোরেশন থাকে থেকে যায়, তো ওটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে কি দিবেন টেক্সট ডেকোরেশন নান। এই তাহলে জিনিসগুলো খুব কঠিন আমাদের কাছে না, আমরা অলরেডি এগুলো জানি। তাহলে মোটামুটি দেখেন টাইপোগ্রাফির মধ্যে আমাদের যেগুলো জিনিস লাগে সবগুলো আমাদের কি শেষ। এখন শুধু কি আচ্ছা এটা 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 এগুলো আমাদের এখন লাগবে, এগুলো এখন দরকার নাই। টেক্সট ডেকোরেশন আমরা দেখলাম, এখন থেকে যদি দেখি এগুলো মোটামুটি কি দেখেন টেক্সটের আমাদের ইউটিলিটি শেষ। তার মানে টেক্সট সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা আসছে না, ফন্টের সাইজ কিভাবে দিতে পারি, ফন্ট ওয়েট বাড়াতে পারি, লাইন হাইট দিতে পারি, লাইন ব্রেক করতে পারি। তারপরে হচ্ছে কি উম, এরপরে যদি আসি আরেকটা রিলেটেড আছে কালার, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে দেখবেন যে কালার নামের একটা কি প্রপার্টি আছে, হ্যাঁ এই যে কালার। তো এখানে যদি যান টেক্সট গুলাকে কিভাবে কালার করা যায় সেটা আমরা কি এখান থেকে পেয়ে যাব। তো এখানে যদি একবার আসি আমরা, আসেন টেক্সটের কালার। আচ্ছা বুটস্ট্র্যাপে কিছু ওরা কালার দিয়ে রাখছে, অল্প কিছু কালার, এখানে খুব বেশি কালার আপনি পাবেন না। এই কালার গুলো দিয়ে আপনাকে কি আপনার ওয়েবসাইট গুলো ডিজাইন করতে হবে। যদি এটা আপনাকে এগুলো দিয়ে না হয় তাহলে আপনার মতন কি আপনাকে কালার গুলো কি লিখতে হবে। তো এরা যে কালার গুলো আপনাকে দিচ্ছে প্রোভাইড করতেছে সেই কালার গুলো কি কি আমরা যদি এখান থেকে একবার দেখে নেই। আচ্ছা প্রথমে আছে কি এই যে কালারটা দেখতেছেন পিছন থেকে দেখা যায়। আচ্ছা এখান থেকে যদি দেখেন টেক্সট এরা দিচ্ছে কি এখানে এগুলোকে বলি আমরা কন্টাক্সুয়াল ক্লাস। কন্টাক্সুয়াল ক্লাস কেন বলতেছি একটু বোঝেন।
এই যে কালার গুলো দেখতেছেন না, প্রাইমারি, এরপরে আছে কি সেকেন্ডারি, এরপরে আছে কি ডেঞ্জার, এই যে কালার গুলো দেখতেছেন, এগুলো শুধু যে টেক্সটের সাথে যায় এমনটা না। এগুলা দেখবেন যে বুটস্ট্র্যাপের সবগুলো যেখানেই আপনি কালার ইউজ করেন না কেন, এই কালার গুলো আছে কি কমন। কিরকম? আপনি যখন বর্ডারের জন্য যাবেন তখন আপনাকে লিখতে হবে কি টেক্সটের পরিবর্তে বর্ডার। যখন ব্যাকগ্রাউন্ডে যাবেন তখন টেক্সটের পরিবর্তে হবে কি বিজি। তো এই যে এগুলা শুধু চেঞ্জ হচ্ছে কি এই যে টেক্সট, বিজি, বর্ডার এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু কালারটা হচ্ছে কি কমন। এই কারণে একে বলি আমরা কন্টাক্সুয়াল ক্লাস, মানে এ শুধু বাকিগুলোর সাথে কি কন্টাক্টের সাথে চলতেছে, কন্টাক্ট হয়ে। তার মানে এই যে কালার গুলো আছে বুটস্ট্র্যাপের কালার হচ্ছে এগুলাই। কি কি কালার? একটা আছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে কি এই ধরনের একটা কি যেটা আমরা ব্লু বা কি বলি, এটাকে ব্লু বলি তো না? হ্যাঁ, আচ্ছা এটাই হচ্ছে কি প্রাইমারি কালার। এরপরে এই যে একটা হালকা কালার দেখতেছেন, এটাকে বলতেছে ওরা কি সেকেন্ডারি কালার। এরপরে আছে কি সাকসেস, এই যে গ্রিন কালারের মতন যেটা আমরা দেখি সেটা হচ্ছে কি সাকসেস, ওরা এটার নাম দিয়েছে কি সাকসেস। এরপরে যদি আসেন টেক্সট, ডেঞ্জার। ডেঞ্জার হচ্ছে কি বিপজ্জনক, অর্থাৎ রেড কালারটা আর কি। তো ডেঞ্জার টেক্সট ডেঞ্জার, অথবা দেখেন বিজি ডেঞ্জার, সেম স্টাইল গুলো পেয়ে যাচ্ছে। মানে এখানে কালার গুলো হচ্ছে কি কয়েকটা কালার দিয়ে রাখছে, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন সব জায়গায় ইউজ করতে পারেন। কালার গুলো এগুলোই। আপনি যদি বর্ডারের ক্ষেত্রে যান তাহলে কি টেক্সটের পরিবর্তে হবে শুধু কি বর্ডার। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে টেক্সটের পরিবর্তে হবে কি বিজি। এরপরে ধরেন আমরা যদি এখানে দেখি একটু, ধরেন এটার কালার আমরা চেঞ্জ করব, তাহলে এখানে এই যে লিখবো আমরা কি টেক্সট, আরেকটাতে দিই, হ্যাঁ এটাতে আসেন, তাহলে এখানে আছে কি টেক্সট, আচ্ছা ডেঞ্জার দিচ্ছি। তাহলে এই যে টেক্সট ডেঞ্জার দিলাম, তাহলে কি হলো এই টেক্সটটা কি কালারটা হলো। আবার এই টেক্সটের পরিবর্তে যদি এখানে আমরা দেই বর্ডার, আচ্ছা বর্ডারের পরিবর্তে আগে দেই বিজি, তাহলে দেখেন ওই কালারটাই কি আবার ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাচ্ছে। তার মানে এগুলো এই যে কালার গুলো দেখছেন, কালার গুলো সব জায়গায় একই, শুধু চেঞ্জ হচ্ছে কি আপনি কিসের মধ্যে অ্যাপ্লাই করতেছেন। তো কালার এখানে অল্প কয়েকটা আছে, এগুলো একটু মনে রাখবেন কি রকম কালার দিচ্ছে কোনটা। প্রাইমারি কালার হচ্ছে কি এটা দিচ্ছে, এরপরে সেকেন্ডারি এরকম দিচ্ছে, এরপরে আছে কি সাকসেস এটা দিচ্ছে, এরপরে কি ডেঞ্জার হলে এরকম দিচ্ছে, ওয়ার্নিং হলে কি ইয়েলো কালারটা দিচ্ছে, এরপরে ইনফো যদি দিচ্ছে তাহলে হচ্ছে কি ইনফো এরকম একটা কালার দিচ্ছে। এরপরে আছে লাইট, লাইট মানে হচ্ছে ওই যে হোয়াইট কালারটা, হ্যাঁ। এরপরে আছে কি ডার্ক, ডার্ক কালার যদি দেন তাহলে হচ্ছে কি ব্ল্যাক কালারটা পাচ্ছে, টেক্সট ব্ল্যাক। এরপরে আছে কি টেক্সট হোয়াইট কালারটার জন্য হোয়াইট। এই কয়টা কালার ওরা প্রোভাইড করতেছে আপনাকে। এখন যদি মনে হয় যে না আমার এগুলোর বাইরেও কি আমার ক্লাস নেম দরকার আছে, অন্য কালার দরকার আছে, তাহলে কি আপনাকে ওটা সিএসএস এ লিখতে হবে। কারণ এরা আছে এই কয়টাই কালার কি দিয়ে দিচ্ছে। এখন এই কয়টার কালারের ভিতরে যদি আপনার ওয়েবসাইটটা ডিজাইন করা যায় তাহলে ভালো, এগুলা ইউজ করেই করতে পারবেন। আর না হলে এগুলাকে কি আপনাকে আবার নাম মতন করে আগে যেরকম আমরা কালার দিতাম ঠিক সেম ভাবেই লিখতে হবে। আচ্ছা টেক্সট কালার এটা, তাহলে এগুলার প্রপার্টি টেক্সটে কালার জন্য এদের কি ক্লাস নেম দিছে টেক্সট। টেক্সটের পরে কি শুধু কালারের নামগুলো দেন, টেক্সট এরপরে আছে কি কালার, টেক্সট এরপরে আছে কি কালার। আচ্ছা এরপরে আসেন এখানে ওরা কি দিছে অপাসিটি। অপাসিটি আমরা অলরেডি জানি, তারপরে যদি যেহেতু দিয়ে রাখছে একবার দেখে রাখি আছে কিনা এখানে। আচ্ছা টেক্সট প্রাইমারি, এখন চাচ্ছেন অপাসিটি কমাতে, তাহলে কি টেক্সট অপাসিটি হবে কি 75, এরপরে দিছে কি 50, এরপরে আছে কি টেক্সট 25। এর বেশি এদের একটা কমনের ওই ক্লাস নেম গুলো দেখুন একটা সিকোয়েন্স আছে সবগুলোর। এখানে যেমন দেখতেছেন না টেক্সট অপাসিটি কি 75, সেরকম দেখুন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি বিজি অপাসিটি আছে কি 75। এগুলোর ভিতরেই থাকবে 75, এরপরে আছে কি 50, এরপর 25। তার মানে এই যে কালার গুলো আছে এগুলো 75% দিচ্ছে। অর্থাৎ আমরা ইউজ করতাম না অপাসিটি কি 0.75, তাহলে এটাই ওরা লিখে রাখছে শুধু কি ক্লাস নেমটা দিচ্ছে আপনাকে এইভাবে টেক্সট অপাসিটি কি 75। এরপরে দিচ্ছে কি টেক্সট অপাসিটি 50, তাহলে 50 দিলে হচ্ছে কি 50, মানে ওই যে আমরা যেভাবে লিখতাম অপাসিটি হবে কি 0.5। তাহলে ওরা এটাই লিখে রাখছে শুধু কি ক্লাস নেমটা আপনাদের দিয়ে দিচ্ছে। এরপরে আছে কি 25, তার মানে 2.25 এই। যদি কখনো একটা টেক্সটের অপাসিটি বা টেক্সটের কালার গুলোকে একটু হালকা করার প্রয়োজন হয় তখন আমরা কি অপাসিটি ইউজ করতে পারবো এইভাবে, টেক্সট অপাসিটি 75, 25, এরপরে আছে কি 50। এখন যদি মনে হয় যে না আমি 60 একটা দেবো, কালারের অপাসিটি দেবো, সেটা হবে কি টেক্সট অপাসিটি হবে কি 60।
বা একটা অপাসিটি দেব সেটা হবে কি 10। তো সেটা হলে আপনি এখানে যদি বলে দেন টেক্সট অপাসিটি কি 10, তাহলে এটা হবে? হবে না কিন্তু তখন। কারণ এটার জন্য কিন্তু ওরা কোনো ক্লাস নেম লিখে রাখে নাই। এরকম যদি প্রয়োজন হয় তাহলে কি আপনাকে কি তৈরি করে নিতে হবে। কি কথাটা ক্লিয়ার? আচ্ছা। ওরা যেটা দিয়ে রাখছে এটার বাইরে যদি কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে কি ওগুলো কি আপনাকে কি আমাদেরকে সিএসএস লিখতে হবে। আচ্ছা। তাহলে দেখেন টেক্সট টাইপোগ্রাফি রিলেটেড মোটামুটি আমাদের কি একটা ধারণা পাইছি। টেক্সটের কালার, টেক্সটের ফন্ট সাইজ, টেক্সটের হচ্ছে কি ওয়েট কিভাবে দিতে পারি, এগুলো আমাদের মোটামুটি একটা কি টেক্সট অনুযায়ী ধারণা পেয়ে গেছি। এখন যদি আবার যদি এই টাইপোগ্রাফিতে ফেরত যাই আমরা, তার মানে এখান থেকে আমরা দেখছিলাম, এগুলো আমরা দেখলাম। এখন যদি নিচে আসি এই টাইপোগ্রাফিতে আরো কিছু আছে কিনা, এই যে টেক্সট রিডেবিলিটি আমরা দেখলাম, এরপরে আসেন এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন বলতে কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, আমরা এই যে এবিবিআর ট্যাগ দেখছি না, এবিবিআর এব্রিভিয়েশন কি এইচটিএমএল এগুলো দেখায়নি, কি বলে? আচ্ছা, দেখেন এটা এব্রিভিয়েশন বলতে হচ্ছে কি আমরা এই যে শর্ট ফর্ম গুলো লিখি না, যেগুলো হচ্ছে কি এইচটিএমএল, এইচটিএমএল এটা কি শর্ট ফর্ম, সিএসএস এটা এগুলো কি শর্ট ফর্ম, এরপরে ধরেন কি ডাব্লিউএইচও এগুলো কি শর্ট ফর্ম, এগুলোর একটা করে কি ফুল ফর্ম আছে না। এই জিনিসগুলোই আমরা যেটা ট্যাগের মধ্যে এটা আছে একটা সিমেন্টিক ট্যাগ দিয়ে দিছে, সেটা হচ্ছে কি এবিবিআর এব্রিভিয়েশন বলি। এই এব্রিভিয়েশনের ভিতরে কি শর্ট ফর্ম গুলো রাখেন, আর আছে টাইটেল দিয়ে বলে দেন এই শর্ট ফর্মের কি ফুল ফর্মটা কি। তো এটা এরকম যদি হয় আপনাকে আউটপুট আপনাকে কি রকম দেখতে পারবেন, এই যে এরকম এখানে যদি মাউস নেন তাহলে হচ্ছে কি আপনাকে ওই ফুল ফর্মটা দেখা দিবে, টাইটেল যেটা দিবেন ওটাই কি দেখাই দিবে এখানে। তো এটা খুব মানে কঠিন কিছুই না, জাস্ট আপনি শর্ট ফর্মটা কি লিখে রাখেন এবিবিআর এর ভিতরে, আর এখানে অ্যাট্রিবিউট ইউজ করেন কি টাইটেল, টাইটেলের মধ্যে ওর ফুল ফর্মটা লিখে রাখেন। তাহলে কেউ যদি মানে এমন কেউ আছে যে এগুলো জানে না, সেক্ষেত্রে যখন কি মাউসটা এখানে নিবে সেটার ফুল ফর্মটা কি এভাবে দেখা যাবে। এই যে দেখেন আমার মাউসের নিচে কি একটা টুল টিপ আসতেছে, দেখতেছেন? জাস্ট পড়তে না পারলেও বুঝতেছেন তো একটা কিছু আসতেছে। তো এটাই হচ্ছে যে এটার ফুল ফর্ম। যেমন এইচটিএমএল এর ফুল ফর্ম কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা এব্রিভিয়েশন যেগুলো শর্ট ফর্ম গুলো আছে এটা এই ট্যাগের ভিতরে লিখলে এটা ব্রাউজার বুঝতে পারে, এই ক্ষেত্রে আমাদের কি এসইও তে হেল্প করে এগুলো। ব্লক কোড এগুলো আমরা অলরেডি কি ব্লক কোড আমরা দেখছি। ব্লক কোডের ভিতরে কি আপনি কোনো কিছু লিখে লিখে দিলে হচ্ছে কি কোটেশন আকারে আসে এগুলো। এরপরে এই যে ব্লক কোডটাকে যদি এরপরে আছে কি ফিগার ফিগ ক্যাপশন, এগুলো এগুলো আমরা মনে হয় দেখি নাই। ফিগার এরপরে আসে কি ফিগ ক্যাপশন, এগুলো দেখছি। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন ফিগার ফিগ ক্যাপশন এটা একটা সিমেন্টিক ট্যাগ। আপনারা যদি এইচটিএমএল সিমেন্টিক ট্যাগে যান তাহলে এরকম পাবেন। আচ্ছা, আমি যদি একটু ওই নিউজ ওয়েবসাইটে যাই, ধরেন একটা আছে কি প্রথম আলো যদি যান, প্রথম আলো এখানে যদি যান, এখানে নিউজ ফিল্ড গুলো একটু খেয়াল করবেন যে এগুলোর মধ্যে একটা কি কি থাকে, একটা হচ্ছে কি ইমেজ থাকে, ওটার একটা কি টাইটেল থাকে, একটা করে কি এই যে ইমেজ থাকে এরপরে কি একটা করে টাইটেল থাকে। তো এগুলো যদি আপনি এভাবে লিখি, আমরা একটা ইমেজ ট্যাগ নেই, এখানে একটা H2 নেই, আমাদের এগুলো হয়ে যাচ্ছে না? আচ্ছা, এটা এভাবে করলেও হচ্ছে, বাট সিমেন্টিক ট্যাগ দিছে ওরা একটা, সেটা আছে ফিগার আর ফিগ ক্যাপশন। যদি এরকম কোনো কিছু হয় আপনার, ধরেন একটার হচ্ছে কি মেইন পার্ট আছে, ওটার একটা টাইটেল আছে, একটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি ধরেন এই ইমেজটা আছে আপনার হচ্ছে মেইন পার্ট, আর এগুলার এটার এই ইমেজটাকে বোঝানোর কি বোঝাচ্ছে এটার একটা টাইটেল আছে, এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে আপনি সিমেন্টিক ট্যাগটা ইউজ করবেন, সেটা হচ্ছে কি ফিগার আর হচ্ছে কি ফিগ ক্যাপশন। এই যে যেটা আছে এটা হচ্ছে কি ফিগারের ক্যাপশন, আর এটা হচ্ছে কি fig- এই আর কিছু না। এরকম যদি কখনো প্রয়োজন হয় আপনি চাইলে ইমেজ নিয়ে H1 নিয়ে কি করে ফেলতে পারবেন। বাট যদি সিমেন্টিক ট্যাগ গুলো ইউজ করেন সেক্ষেত্রে হয় কি আপনার ওয়েবসাইটে কি এসইও তে একটু ভালো পারফর্ম করবে। তো এটা বোঝানোর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফিগার আর হচ্ছে কি ফিগ ক্যাপশন। আমরা যদি এখানে আসি, এই জিনিসটাকে আমি কি কপি করব, কন্ট্রোল সি, আমাদের যে ওয়েবসাইট আছে এখানে এসে আসি, এরপর নিচে এসে আমি কি উপরে বসে, তাহলে বোঝা যাবে আমাদের। ওকে, এখানে ধরেন একটা কি এইচআর দিচ্ছি, যেহেতু এগুলো আগে দেখাই নাই একবার বলে দিচ্ছি এই। আচ্ছা, ফিগার আর হচ্ছে কি ফিগ ক্যাপশন। এই যে ব্লক কোড আমি এখান থেকে, এটা ইম্পর্টেন্ট, ব্লক কোড আমার ইম্পর্টেন্ট।
ফিগার যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনাকে কি ফিগারের এই ক্যাপশনটাকে কি ইউজ করতে হবে। দুইটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট। দেখেন একটা হচ্ছে কি ফিগার আর একটা হচ্ছে কি ফিগারের ক্যাপশন, এই দুইটা একসাথে ইউজ হবে। এমন কখনো হবে না যে আপনি শুধু কি ফিগার ইউজ করছেন বাট ফিগার ক্যাপশন ইউজ করেন নাই, এরকম কখনো হবে না। আবার ক্যাপশন ইউজ করছেন আবার কি এটা ইউজ করেন নাই, তাহলে করা যাবে না। এই দুইটা ইউজ করলে কি একসাথেই আপনাকে করতে হবে। কি ক্লিয়ার এটা? আপনি যদি ফিগার ইউজ করেন আপনাকে ফিগারের কি একটা ক্যাপশনও রাখতে হবে, এটা মাস্ট। একটা কখনো কি ইউজ করা যাবে না। এখন এটার ভিতরে হচ্ছে কি একটা ইমেজ চাইলে আপনি কি কোনো একটা ইমেজ দিতে পারেন, কোনো একজনের উক্তি রাখতে পারেন, এবং ওটার টাইটেলটা কি আপনি এর ভিতরে রাখতে পারেন। এই দুইটাই হচ্ছে কাজ। এখন এখানে কি রাখবেন এটা ডিপেন্ড করে আপনার কি রিকোয়ারমেন্টের উপর। আমার কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? এখন যদি রিকোয়ারমেন্টটা এরকম হয় যে আপনার একটা ইমেজ থাকবে, ইমেজের একটা কি টাইটেল থাকবে, তাহলে এই যে ফিগারের ভিতরে থাকবে কি ইমেজটা, আর এই ক্যাপশনের ভিতরে থাকবে কি টাইটেলটা। কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে আবার বলতেছি শোনেন। যদি এরকম রিকোয়ারমেন্ট হয় যে একটা হচ্ছে কি ইমেজ আছে বা একটা কোনো মেইন কন্টেন্ট আছে, ওটার একটা কি টাইটেল আছে, কোনো একটা কন্টেন্ট আছে আর ওটার একটা কি অবশ্যই একটা কি টাইটেল আছে। এখন এই যে টাইটেলটা আছে, টাইটেলকে যেটা বলতেছে এটা একটা সিমেন্টিক ট্যাগ। আপনি চাইলে এভাবে ব্রাউজারকে বুঝাই দিতে পারেন যে এটা আমার একটা কি পুরোটাই হচ্ছে একটা আর্টিকেল বা ইম্পর্টেন্ট একটা কিছু, এটার একটা কি টাইটেল আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো একটা কি কন্টেন্ট, এটা হতে পারে ইমেজ, হতে পারে অডিও, হতে পারে কি ভিডিও, এটার একটা কি টাইটেল থাকতে হবে। সেই টাইটেলটা বসবে কোথায়? এই যে ফিগারের ক্যাপশনের ভিতরে। ধরেন এখানে আমরা একটা কি ইমেজ ইউজ করতে পারি বা একজন প্রাইম মিনিস্টারের কি একটা উক্তি ইউজ করতে পারি। তো এই যে উক্তিটা আপনি এখানে ইউজ করতেছেন ওটার ক্যাপশনটাকে কি আপনাকে এখানে বলে দিতে হবে। ধরেন আমরা এটাই যদি দেখি, এটা হচ্ছে কি একটা ইমেজ আছে, এটার একটা কি ক্যাপশন আছে। তাহলে ইমেজটাকে আমি যদি সেভ করি, ধরেন সেভ ইমেজ অ্যাজ, আমাদের ফোল্ডারে যাই, অ্যাসেটস এর ভিতরে কি ইমেজ নামের একটা ফোল্ডার তৈরি করে নেই। ইমেজ, জাস্ট ইমেজের ভিতরে কি ইমেজটাকে সেভ করে দিই আর এটার নামটা চেঞ্জ করে দিই। তাহলে একটা হচ্ছে কি আমাদের এই ইমেজটা কি চলে আসছে। এখন হচ্ছে কি টাইটেলটা, এই ইমেজটাকে আপনাকে হচ্ছে কি ওখানে বলে দিতে হবে এটা হচ্ছে আমার কি ক্যাপশন, সরি ফিগার। ফিগারটা হচ্ছে কি আমার ইমেজ। তাহলে ইমেজ যদি থাকে ইমেজ নেব, যদি ভিডিও থাকে কি ভিডিও থাকবে, অডিও থাকলে কি অডিও থাকবে। এটা কোথায় থাকবে? এই ফিগারের নিচে। তাহলে এখানে আপনি ইমেজটাকে বলে দেন, ধরেন এর পাথ কোথায় আছে? অ্যাসেট, এরপরে আছে কি ইমেজেস, আর হচ্ছে কি ইমেজ। তাহলে ইমেজটাকে আমি বলে দিলাম। এখন এই যে ইমেজের উপর ডিপেন্ড করে কোনো একটা ক্যাপশন আপনি লিখতেছেন, সেটা থাকবে কোথায়? এই যে ফিক ক্যাপশনের ভিতরে। কি বুঝতেছেন এখন? ওকে। তাহলে এখানে ধরেন আপনি H2 ইউজ করতে পারেন, H1 ইউজ করতে পারেন, P ট্যাগ ইউজ করতে পারেন, সেটা আপনার উপর কি ডিপেন্ড করে আপনার ইচ্ছা। তো ধরেন এখানে আমরা কি একটা H2 নিচ্ছি, H2 এর ভিতরে ওখানে যে টাইটেলটা ছিল ওই টাইটেলটাকে কি পেস্ট করে দিচ্ছি। কি হারাই গেল নাকি? এটা না, এটা তো ইমেজটা, টাইটেল হচ্ছে এটা, তেত্রিশ, এটাই দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করেন। এখন যদি আমরা আউটপুটে যাই, উপরে যাই, তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের ফিগার, আর এগুলো হচ্ছে কি আউটপুটে আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন না। আপনি ফিগার ক্যাপশন না নিয়ে শুধু একটা কি ইমেজ আর একটা H1 নিলে এরকম দেখতেছেন না? এরকমই তো আসতো, তাই না? কোনো সেন্স ছিল আমাদের? না। কিন্তু এরা হেল্প করে কোথায়? এসইও তে। এই ট্যাগ গুলো হেল্প করে কোথায়? এসইও তে। তো এরকম যদি কখনো হয় চাইলে আপনারা কি এভাবেও করতে পারেন, অথবা শুধু হচ্ছে যে ইমেজ আর হচ্ছে কি H1 দিয়েও করতে পারেন। এটাই, আর কিছুই না। এরপরে কি অ্যালাইনমেন্ট আমরা অলরেডি কি দেখছি। অ্যালাইনমেন্ট হচ্ছে কি লেফট, এরপরে স্টার্ট, সেন্টার, আর হচ্ছে কি ইন। টেক্সট স্টার্ট, টেক্সট হবে কি সেন্টার, এরপরে আছে কি টেক্সট ইন, এগুলো আমরা দেখছি। এরপরে আছে কি লিস্ট। লিস্ট আমরা ইউএলএলআই গুলাকে বলে কি লিস্ট। এখন এই যে লিস্ট গুলা আছে, লিস্ট গুলাকে চাইলে কি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে স্টাইল করতে পারবেন। তো
তো এখানে যদি আমরা প্রথমে আসি, লিস্ট হবে কি আনস্টাইল। লিস্ট কি হবে আনস্টাইল। লিস্ট আপনি যদি আনস্টাইল বলে দেন তাহলে এই স্টাইল গুলো আছে কি রিমুভ হয়ে যাবে। বুলেট পয়েন্ট গুলো যেগুলো থাকে এগুলো কি রিমুভ হয়ে যাবে। আমাদের বুলেট পয়েন্ট রিমুভ করার জন্য কি লেখা লাগতো? লিস্ট স্টাইল থেকে রিমুভ করার জন্য আমাদের সিএসএস প্রপার্টি কি ছিল? লিস্ট স্টাইল টাইপ নান, এটা হচ্ছে কি প্রপার্টি, আর শর্ট ওয়ান ছিল কি লিস্ট স্টাইল। তার মানে দুইটার যে কোনো একটা ইউজ করলে কি হইতো। ঠিক একই কাজটা যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করতে যাই, তাহলে আপনি যদি ইউএল কে বলে দেন কি লিস্ট স্টাইল হবে কি না, এই যে লিস্ট আনস্টাইল। ওরা জাস্ট এটাকে একটু চেঞ্জ করে লিখছে কি লিস্ট আনস্টাইল। এই ক্লাসটা যদি আপনি ইউজ করেন তাহলে এই যে এলআই এর মধ্যে যে লিস্টের স্টাইল গুলো থাকবে, বুলেট পয়েন্ট থাকবে, এগুলো কি রিমুভ হয়ে যাবে। আচ্ছা ধরেন আমরা একটা ইউএলএলআই কি তৈরি করি, এখানে যদি এটাকে যদি কপি করে নিলাম, ধরেন এই যে এটা প্রথম যে এটা আছে এটাকে জাস্ট কি কপি করলাম, এখানে আসি আমাদের উপরে বসাই দিই। এখানে এসে কি লিস্টের স্টাইল গুলো বসাই দিই, তাহলে আমাদের কিরকম আসতেছে, এই যে দেখেন বুলেট পয়েন্ট আকারে আসতেছে। এখন আমাদের অনেক সময় কি বুলেট পয়েন্ট গুলো রিমুভ করার দরকার হয়, তাহলে রিমুভ করার জন্য সিএসএস লিখতে হয়। এখন আর সিএসএস লেখা লাগবে না, ওরা শুধু কি ক্লাস নেম আপনি একটা দেন, সেটা হচ্ছে কি লিস্ট, এরপর আছে কি আনস্টাইল। তাহলে দেখেন কি লিস্ট স্টাইল গুলো চলে যাচ্ছে এবং এখানে যে মার্জিনটা ছিল সেটাও কি রিমুভ করে দিচ্ছে। আচ্ছা এগুলো ওগুলো হচ্ছে কি লিস্ট স্টাইল, তাই না? ওগুলা রিমুভ করতে চাইলে একই প্রপার্টি, আপনি শুধু কি লিস্ট স্টাইল, আর আপনি যদি দিতে চান সেক্ষেত্রে কি টাইপ ইউজ করে দিতে পারেন অথবা কি সিএসএস ইউজ করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা এরপরে না ওগুলা সিএসএস এ সব, এরপরে যদি লিস্ট ইনলাইন, হ্যাঁ আচ্ছা লিস্ট ইনলাইন বাই ডিফল্ট এই এলআই গুলো কি ব্লক এলিমেন্ট না, দেখেন উপরে নিচে আসতেছে, তার মানে এগুলো কি ব্লক এলিমেন্ট। এখন আমাদের আছে কি এগুলোকে যদি পাশাপাশি নিতে চাই, যেমন আমরা ইউএলএলআই দিয়ে কি ন্যাপবার করছিলাম না, ন্যাপবার করার সময় কি এগুলো পাশাপাশি ছিল না, হোম অ্যাবাউট এগুলো কি পাশাপাশি আমরা নিছিলাম না। তো এগুলো পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি ইউজ করছিলাম কি বলেন তো, পাশাপাশি নেওয়ার জন্য কি কি ইউজ করছি? ফ্লেক্স, হ্যাঁ পাশাপাশি নেওয়ার জন্য ইউজ করছিলাম কি ফ্লেক্স। তো এটা আমরা ফ্লেক্স দিয়েই করব, হ্যাঁ ফ্লেক্স দিয়ে এগুলো করব, বাট বুটস্ট্র্যাপ তারপরেও এগুলো দিয়ে রাখছে। যদি আপনি ফ্লেক্স ছাড়া যদি কখনো এই এলআই গুলাকে কি পাশাপাশি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ইউজ করতে পারেন কি লিস্ট ইনলাইন। লিস্ট হবে কি ইনলাইন, আর প্রত্যেকটা আইটেমের মধ্যে বলে দিতে হবে কি লিস্ট ইনলাইন আইটেম। প্যারেন্টের মধ্যে হবে কি লিস্ট ইনলাইন, আর প্রত্যেকটা আইটেমের মধ্যে হবে কি লিস্ট ইনলাইন আইটেম। তাহলে দেখবেন এগুলো সুন্দর মতন কি এভাবে পাশাপাশি চলে আসবে। কি বুঝতে পারছেন? আপনি ফ্লেক্স ছাড়া বা অন্য কিছু ডিসপ্লে ইউজ করা ছাড়া যদি পাশাপাশি নিতে চান, তো এই ক্লাস নেম গুলো ইউজ করলে কি পাশাপাশি চলে আসবে। আর ফ্লেক্স ইউজ করলে কি আপনি চাইলে কি ফ্লেক্স ইউজ করতে পারবেন, ফ্লেক্স আসবো আমরা পরবর্তীতে। আচ্ছা এগুলোর মধ্যে ওরা ডিসপ্লে ইনলাইন দিয়ে এগুলো কি করে ফেলছে। আচ্ছা, হ্যাঁ এগুলোকে আপনি কপি করে নেন, কপি করে হচ্ছে কি আপনি এই যে আউটপুট এগুলো এই যে এটা, এটার আউটপুট হচ্ছে কি এই যে এগুলো দেখেন এখানে তিনটা আইটেম আছে, এই যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম কি পাশাপাশি চলে আসছে। আবার এইটা দেখতেছেন এটার আউটপুট হচ্ছে কি এই যে এটা, হ্যাঁ এই যে প্রথম যে আনস্টাইল করছে এগুলো দেখেন বুলেট পয়েন্ট গুলো কি রিমুভ হয়ে গেছে, কিন্তু পরের যেটা আছে ওটার মধ্যে কি আবার যেহেতু একটার ভিতরে কি আরেকটা আছে এটার মধ্যে আবার আছে। এটাকে রিমুভ করতে চাইলে কি এটার ভিতরেও আপনাকে করে দিতে হবে কি লিস্ট আনস্টাইল। বুঝতেছেন? এখানে আউটপুট আছে, প্রত্যেকটারই আউটপুট আছে। এই যে যেমন এই কোডটা দেখতেছেন এটার আউটপুট কোনটা, এই যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি এটার আউটপুটটা। আবার এটার আউটপুট হচ্ছে কি এই যে এটা, এখানে সবকিছু কি দেয়া আছে। আচ্ছা বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি মোটামুটি আমাদের কি এখানে শেষ। আর হচ্ছে যে আরেকটা জিনিস আমরা দেখি, এটা আপনাদের একটু প্র্যাকটিস করতে দেবো আর কি। আচ্ছা এখন আমাদের বুটস্ট্র্যাপ থেকে কি কি দেখলাম, এই যে হ্যাঁ কন্টেন্ট থেকে কি দেখলাম টাইপোগ্রাফি।
টেক্সট রিলেটেড আমাদের যত কিছু স্টাইলগুলো থাকে এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে কি ইমেজ। তো ইমেজে যদি আসি, ইমেজে আমরা কি পাচ্ছি? আচ্ছা, রেসপন্সিভ ইমেজ। রেসপন্সিভ ইমেজ। রেসপন্সিভ ইমেজ বলতে কি বুঝি? আমাদের যে কন্টেন্টের উইডথ যতটুকু থাকবে, ইমেজটা যেন কি ওই উইডথের মধ্যে সুন্দরভাবে কি মানে রেশিও অনুযায়ী সুন্দরভাবে ফিট হয়ে যায়। এটাই বলি আমরা কি রেসপন্সিভ ইমেজ। বুটস্ট্র্যাপে এই কাজটা করা অনেক সহজ। আপনি ইমেজকে শুধু বলে দিবেন, একটা ক্লাস নেম বলে দেন। সেটা হচ্ছে কি ডট। ডট বলতে কি এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাসের নাম কি দিছে? ইমেজ ফ্লুইড। এটা একটা কমন কোশ্চেন, আপনাকে সব জায়গায় এই কোশ্চেনটা করবে। ইমেজ কে রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস নেমটা কি? ইমেজ রেসপন্সিভ করার জন্য কি বুটস্ট্র্যাপের ক্লাস নেমটা কি? এটা একটা কমন কোশ্চেন, সব জায়গায় এটা করে। কোশ্চেন এটা হচ্ছে ক্লাসের নাম হচ্ছে কি ইমেজ ফ্লুইড। যদি এরকম কেউ জিজ্ঞেস করে ক্লাসের নাম বলবেন কি ইমেজ ফ্লুইড। এই ইমেজ ফ্লুইডের মধ্যে ওরা যে জিনিসটা করে রাখছে দেখেন, উইথ দিছে কি 100%। 100% মানে কি পুরোটাই নিয়ে নেবে। আর হাইট হবে কি অটো। অটো মানে কি উইথ যতটুকু হবে অটোমেটিক ওই হিসেবে কি রেশিও অনুযায়ী হাইটটা নিয়ে নেবে। তাহলে হবে কি আপনার এই যে ইমেজটা আছে রেশিও নষ্ট হয় না। এটা আমরা নিজেরাও করছি, যখন আমাদের টেমপ্লেটে করছিলাম ওই কন্টেন্ট অনুযায়ী কি ওটাকে ফিট করতে যাচ্ছি, তখন দিছিলাম কি ইমেজ ট্যাগটাকে সিলেক্ট করে বলছিলাম কি উইথ 100%। এরপরে হাইট কি অটো দিয়ে দিছিলাম না আমরা এই প্রপার্টি গুলা। ঠিক একই জিনিসগুলো এই দুইটা জিনিস ওরা লিখে রাখছে। আমরা শুধু কি ক্লাস নেম একটা দিছি আপনাকে ইমেজ ফ্লুইড। তাহলে আর আপনাকে এটা বারবার ওই ইমেজটাকে সিলেক্ট করে লেখা লাগতেছে নাকি উইথ হবে 100%, হাইট হবে অটো। তাহলে ওরা এটা লিখে রাখছে, জাস্ট ক্লাস নেমটা দিছে কি ইমেজ ফ্লুইড। এই আচ্ছা, এই যে ইমেজ রেসপন্সিভ করা, রেসপন্সিভ বলতে কি বুঝি আমরা? ইমেজের আমার এই যে কন্টেন্ট আছে, হ্যাঁ কন্টেনার যতটুকু আছে বা এই যে ডিভের উইথ যতটুকু আছে বা সেকশনের উইথ যতটুকু আছে, অতটুকুর ভিতরে ইমেজটা কি সুন্দরভাবে রেশিও অনুযায়ী বসে, যাতে কোনো জায়গায় কি চ্যাপটাও হবে না, আবার কোনো জায়গায় কি চেপেও যাবে না, এরকম ইমেজ গুলো হবে না। রেশিও অনুযায়ী যেরকম দেখা যাচ্ছিল বাই ডিফল্ট ওই রকম রেশিও নিয়ে কি পুরোটাই বসে যাবে। তো এরকম যখন আমরা করতে চাইছিলাম, তখন আমরা সিএসএস দিয়ে যখন করছিলাম টেমপ্লেটের মধ্যে, তখন আমরা কি করছিলাম, ধরেন আমাদের একটা অ্যাবাউট সেকশন ছিল, ওটার মধ্যে যখন ইমেজটা দিছি, ইমেজটা কি বড় হয়ে আসছিল অনেক। তখন আমরা ইমেজটাকে কি করছি, অ্যাবাউট ইমেজ অ্যাবাউট সেকশনটাকে ধরছি, এরপরে আছে কি ইমেজটাকে সিলেক্ট করছি, তারপরে বলে দিছিলাম কি উইড হবে 100%, এরপরে হাইট হবে কি অটো। তাহলে কি হয়েছিল, ওই ডিবের যতটুকু উইড ছিল ওর ভিতরে কি বসে গেছিল, তাই না? ঠিক ওই কাজটাই এরা করে রাখছে, দেখেন প্রপার্টি গুলো লিখে রাখছে। আপনাকে একটা ক্লাস নেম দিছে, সেই ক্লাস নেমটা হচ্ছে কি ইমেজ ফ্লুইড। আপনি যদি ইমেজের মধ্যে বলে দেন ইমেজ ফ্লুইড, তাহলে দেখবেন ওই ইমেজটা কি রেশিও অনুযায়ী সুন্দর মতন কি বসে যাবে। কি ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে আছে ইমেজ থাম্বনেইলস। আচ্ছা, থাম্বনেইলস। থাম্বনেইলস দিলে কি হবে দেখেন, এই যে ইমেজটা আছে ইমেজের পাশ দিয়ে একটা কি সুন্দর মতন একটা কি থাম্বনেইল চলে আসবে, একটা কি বর্ডার চলে আসবে। এই দেখতেছেন বর্ডারটা কি দেখা যায়? যদি এই ক্লাসটা আপনি ইউজ করেন ইমেজ থাম্বনেইল, তাহলে এখানে দেখবেন সুন্দর মতন কি একটা বর্ডার এভাবে কি চলে আসবে। আচ্ছা, এরপরে যদি আসেন রাউন্ডেড, হ্যাঁ রাউন্ডেড যদি করতে চান, রাউন্ডেড নিয়ে আমাদের আলাদা একটা ইয়ে আছে, টপিক আছে, এখানে যদি যাই তাহলে এটা আরো সুন্দর পেয়ে যাবো আমরা। ইউটিলিটিসে যদি যাই, শ্যাডো, সাইজিং, স্পেসিং, টেক্সট, পার্টিকেল অ্যালাইন। ওকে, এখানে দেখেন আমরা বর্ডার রেডিয়াস ইউজ করছিলাম না কোনো একটা ইমেজ বা কোনো একটা ডিভের কি সাইড গুলোকে যখন কি এরকম রাউন্ডেড করতে চাইছিলাম, তখন আমরা কি লিখছিলাম বর্ডার রেডিয়াস, এরপরে কি ভ্যালু দিছিলাম। ওরাও এগুলা জিনিস করে রাখছে। দেখেন সবগুলা কাজই আপনাদের এই যে আর ক্লাস নেম গুলো লিখলেই হয়ে যাচ্ছে, কত ইজি হয়ে গেল লাইফটা, সিএসএস আর লেখা লাগতেছে না। তো এখন হচ্ছে যে আপনারা এই সিএসএস গুলা ক্লাস নেম গুলা ইউজ করার একটু ইউজ টু করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। আর এগুলো হচ্ছে যে ওই প্রত্যেকদিন এসে একবার করে রিভিশন দিবেন। নেট আছে, পিসি আছে, এখানে আপনারা আসার পরে দেখা যাচ্ছে গল্প করেন 1 ঘন্টা, সমস্যা নেই। অন্তত পক্ষে 10 মিনিট কি এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ট্যাবে গিয়ে এগুলো দেখবেন। আচ্ছা, এই যে রাউন্ডেড যেগুলো আছে, তাহলে রাউন্ডেড করার জন্য আমরা কি লিখতাম বর্ডার রেডিয়াস,
ওই জিনিসগুলো ওরা লিখে রাখছে। আপনাকে কিছু ক্লাস নেম প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে কি রাউন্ডেড। আপনি যদি রাউন্ডেড করতে যান, এভাবে যদি বলে দেন কি রাউন্ডেড, তাহলে হবে দেখেন কি এটা হালকা একটু করে কি সব দিক দিয়েই রাউন্ডেড হয়ে যাবে। এই যে দেখেন। আচ্ছা, এর থেকে যদি বেশি দরকার হয় সেটার জন্যও কি সিএসএস এর এদের প্রপার্টি লেখা আছে। আমরা এগুলো পরে দেখবো, এখানে আরো আছে, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। জাস্ট এটা আমরা আরো ভালো পরে বুঝতে পারবো, সমস্যা নেই। এটা আরো এখান থেকে এই যে ইউটিলিটিসে গেলে স্পেসিং এ আর হচ্ছে যে কোথায় জানি আছে একটু দেখতে হবে। তো এর থেকে বড় বা গোল এগুলো সবই করা যাবে, আমরা দেখবো, সমস্যা নেই। তবে ইমেজ যেটা ছিল ইমেজটাও কি এখানে শেষ। এখানে দুই একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেজ ফুলিট। তো এই ক্লাসটা আমরা অনেক বেশি ইউজ করতে হবে, কারণ প্রত্যেকটা ডিপ ইমেজ বড় হয়ে গেলে কি ডিপ থেকে বের হয়ে চলে যায়, ওভারফ্লো হয়ে যায়। সেটাকে ডিপের ভিতরে আনার জন্য কি এই ক্লাসটা আমরা ইউজ করি। আচ্ছা, এরপরে আর কন্টেন্টের মধ্যে কি কি আছে? টেবিল। আচ্ছা, টেবিল তো আমরা অলরেডি কি ডিজাইন করতে পারবো না। টেবিল খুবই সহজ, টেবিল তো আর এখানে কোনো কিছু নেই। প্রথমে থাকবে কি টেবিল, টেবিল হেড, টেবিলের বডি এরকম থাকতে পারে। টিআর, এরপরে আছে কি টি, হেডিং গুলোর জন্য টিএইচ, আর ডাটা গুলোর জন্য কি টি ডি। এই টেবিল গুলাকে বুটস্ট্র্যাপ যদি লেখেন, একটা মজার জিনিস হচ্ছে যে ডিজাইন গুলো অটোমেটিক হয়ে যায় সুন্দর, সুন্দরভাবে ও ফরম্যাট গুলো করে দেয়। আপনাকে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এই যে টেবিলটা আছে না, আমি এটাকে কপি করলাম, কপি করে আসে এইচটিএমএল এ বসাই দেন, দেখেন বুটস্ট্র্যাপ আপনাকে এত মানে খুব সুন্দর করে একটা টেবিল কি ফরম্যাট করে দিচ্ছে। এখানে আসলাম, এরপরে এখান থেকে দেখেন এটাকে কি বসাই দেন। আমরা আউটপুটে যদি যাই, দেখেন এই যে স্টাইলটা যদি করতে যাই তো আমরা সিএসএস দিয়ে, দেখেন তো কত প্যারা খাওয়া লাগতো আমাদের, বর্ডার দিতে হতো, প্রত্যেকটা হচ্ছে কি কালার দিতে হতো। দেখেন আপনি কিছুই করা লাগলো না, জাস্ট কি টেবিল ট্যাগটা লেখেন, এরকম একটা সুন্দর একটা কি টেবিল হয়ে যাচ্ছে। তাহলে বুটস্ট্র্যাপটা ইজি করা কি অনেক সহজ। ফ্রেমওয়ার্ক যদি আপনি একটা ভালো করে বুঝতে পারেন, সিএসএস বা ডিজাইন করা খুবই সহজ। আচ্ছা, তাহলে দেখেন এই যে ডিজাইনটা আপনি পাচ্ছেন, আপনার জন্য আর এর জন্য কি কোনো সিএসএস লেখা লাগছে আপনাকে? কিচ্ছু করা লাগছে না, জাস্ট আমরা কি করলাম টেবিলটা তৈরি করলাম, অটোমেটিক দেখেন সুন্দরভাবে একটা কি ডিজাইন দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা। এরা বলতেছিল একটু আগে বলছিলাম শুরুতে, এরা কিছু প্রি প্রি ফরম্যাট করে রাখছে, হ্যাঁ, আপনাদের জন্য প্রি বিল্ড করে রাখছে, এগুলাই আপনি কি শুধু ইউজ করেন। আচ্ছা, এগুলোকে আরো সুন্দর করা যায়, টেবিলটাকে কি আরো সুন্দর করতে পারবেন আপনি বুটস্ট্র্যাপ দিয়ে। এর জন্য ওরা কিছু ক্লাস নেমও লিখে রাখছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ভেরিয়েন্ট, এটা হচ্ছে যে এখানে যদি দেন জাস্ট একটা ক্লাস নেম ইউজ করেন, কালার করার জন্য কি টেবিল পেজে দেখেন কালার যেগুলো বলছিলাম সেম একই কালার আপনি কি সবগুলোর মধ্যে ইউজ করতে পারতেছেন। টেবিল আছে কি প্রাইমারি, যেমন আমার টেক্সট কি বলছিলাম, টেক্সট প্রাইমারি, তারপরে কি টেক্সট সেকেন্ডারি। টেবিলের জন্য এসে ওই টেবিলটা ওটা চেঞ্জ হচ্ছে কি টেবিল প্রাইমারি, টেবিল হচ্ছে কি সেকেন্ডারি। তো এটা যদি আপনি বলে দেন তাহলে ওই যে কালার গুলো কি এখানে দেখেন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, এরপরে যদি এরকম চান যে কোনো একটা আছে কি একটা করে একটা কালার, ডিফারেন্স কালার আসবে, তারপরটা আছে কি আরেকটা কালার আসবে, এরকম কি যাতে বুঝতে সুবিধা, পড়তে যাতে কোনো অসুবিধা নাই, এরকম যদি চান সেক্ষেত্রে টেবিলের মধ্যে একটা ক্লাস নেম ইউজ করেন, শুধু কি টেবিল স্টাফ, এই যে এটা স্ট্রিপটা, এই ক্লাস নেমটা শুধু ইউজ করে দেন। কন্ট্রোল সি নিয়ে কপি করলাম, এরপরে এসে কি আমাদের যে টেবিলটা আছে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। দেখেন সুন্দর একটা কি ডিজাইন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আছে কি একটা করে বাদ দিয়ে কি আরেকটা করে একটু করে কি কালার চলে আসতেছে, যাতে কি কোড পড়তেও কি এখন সুবিধা হচ্ছে, যে এই কালারটা দেখলে আমি কি বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে যদি আসেন আরো সুন্দর করতে যদি চান যে আমি হবার করলে কি একটা কালার আসবে বা কোনো একটাকে, আচ্ছা এখন যদি এই যে এটা বোঝাচ্ছে কি আপনি যদি নির্দিষ্ট একটা কলামকে করতে চান, তাহলে আপনাকে ক্লাস নেমটা লিখতে হবে কি এই যে টেবিল স্পেস কলাম, যে কলামটা ইউজ করতে চান তাহলে ওই কলাম গুলো কি এরকম হয়ে যাবে, একটা পরে আরেকটা কি এরকম কালার গুলো চলে আসবে। আর যদি কোনো কিছু বলে না দেন তাহলে কি রো গুলো এরকম হবে। পার্থক্য হচ্ছে এতটুকু, এই যে এটা শুধু এটা বলে দিলে হবে কি রো গুলা একটা কালার হবে, পরে একটা ফাঁকা রেখে কি আরেকটা কালার হাইলাইট হবে।
আর যদি এখানে বলে দেন কলাম সেট করে দেন তাহলে কি এই যে ফার্স্টে একটা কলাম হবে, পরেরটা ফাঁকা থাকবে, পরেরটা আবার কি একটু হাইলাইট হবে। এই আচ্ছা, এর থেকে আরো একটা ইয়ে করা যায়, সেটা হচ্ছে যদি আপনি চাচ্ছেন যে হভার করলে কি কালার গুলাও চেঞ্জ করবেন, সেগুলাও এখান থেকে কি করে ফেলতে পারবেন। এই যে দেখেন, হভার করার সাথে সাথে কি হাইলাইট একটা কালার আসতেছে। তো এটা যদি ইউজ করতে চান, জাস্ট একটা ক্লাস ইউজ করেন কি টেবিল হভার, টেবিল হভার, কন্ট্রোল সি। এগুলো যদি আমরা সিএসএস লিখে করতে যাইতাম, তাহলে আমাকে কি এর উপরে একটা ডিজাইন করতে হতো, প্লাস এটাকে হভার করে কি স্টাইল করা লাগতো। তাহলে দেখেন কত কাজ আমরা একটা ক্লাস নেম দিয়ে কি সেরে ফেলতে পারতেছি। জাস্ট ইউজ করতেছি কি টেবিল হভার, তাহলে টেবিলটা অটোমেটিক কি হভার হয়ে যাচ্ছে। তাহলে কাজ আমাদের অনেকগুলো কমে আসতেছে না। আচ্ছা, এটার ভিতরে আমি বলে দিচ্ছি কি টেবিল হভার, আপাতত এটাকে কি উঠাই দিচ্ছি। দেখেন এখন যেটার উপর আমি কি মাউস নিচ্ছি, ওটা কালার কি একটা কালার চেঞ্জ হয়ে আসছে। লাইভ কতটা ইজি হয়ে গেছে দেখেন। আচ্ছা, এই হচ্ছে টেবিলের মধ্যে, আর হচ্ছে যে তেমন কিছু নাই এখানে। আচ্ছা, টেবিল ডার্ক দিলে হবে কি এরকম ডার্ক কালার হয়ে যাবে। এগুলো আপনারা একটু করে কি কালকে এসে এগুলো একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকের ভিতরে দেখেন যতটুকু আমরা দেখলাম, কি কি দেখলাম আমরা, এই যে টাইপোগ্রাফি থেকে কি একটু সবাই নোট এই কটা লিখে রাখেন। কালকে এসে এগুলো একবার করে কি এগুলো আপনারা চেক করবেন বা এগুলো ইউজ করবেন, প্রত্যেকটাই ক্লাস ইউজ করে করে দেখবেন যে কি কাজ করে কোনটা। আচ্ছা, ফার্স্টে কোথা থেকে শুরু করবেন আমি আবার বলে দিচ্ছি, একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথম আমরা যাবো কোথায়, বুটস্ট্র্যাপের কি ওয়েবসাইটে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে যাবো কোথায় আমরা, এগুলো আমি সব কেটে দিচ্ছি বাদ। এই যে শুধু আমাদের কি বুটস্ট্র্যাপে আসবো, বুটস্ট্র্যাপ থেকে এসে যাবো কোথায় ডকসে। ডকসে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে কি বুটস্ট্র্যাপে কি সেট আপ করে নেওয়া, বুটস্ট্র্যাপে কি লিঙ্ক করানো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি বুটস্ট্র্যাপটা লিঙ্ক করানো। এরপরে সেকেন্ড কাজটা কি করব, আমরা যে আজকে যে জিনিসগুলো দেখলাম, কি কি দেখছি, এখান থেকে আসবেন কোথায় কন্টেন্ট, এখান থেকে যাবেন কোথায় কন্টেন্ট। এই যে এই যে সাইড বারটা আছে, এখান থেকে যাব আমরা কোথায় কন্টেন্ট, কন্টেন্ট থেকে যাব কোথায় টাইপোগ্রাফি। তাহলে কি কি ট্যাব আমরা দেখলাম, এই ট্যাব কয়টা আপনারা আজকে নোট করে নেন। প্রথম হচ্ছে কি টাইপোগ্রাফি, এরপর আছে কি ইমেজ, আর হচ্ছে কি টেবিল। আর নিচে ইউটিলিটি থেকে আমরা কি কি দেখছিলাম, কালার, আর হচ্ছে কি টেক্সট। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাও ওই একই জিনিস, জাস্ট শুধু কি বিজি, টেক্সটের পরিবর্তে হবে কি বিজি, একই জিনিস বলতেছে। তাহলে এখান থেকে কালার আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে ব্যাক কালার আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালার, সবগুলো একই। এরপরে আরেকটা কি দেখছি, এই যে টেক্সট। তাহলে ইউটিলিটির থেকে কয়টা দেখলাম, তিনটা, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, কালার, আর হচ্ছে কি টেক্সট। এই কয়টা জিনিস একটু নোট করে নেন, কালকে এসে আজকে এগুলো করেন না, একটু প্র্যাকটিস করেন, আবার কালকে এসে এগুলো একটু কি প্র্যাকটিস করবেন। একদিনে বেশি দেখালে আবার মাথায় থাকবে না, ভুলে যাবেন। তো আজকে এই পর্যন্তই আমি ক্লাস রাখলাম। আর এই যে যে সময়টুকু আছে, 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময়ের মধ্যে এই জিনিসগুলো সবাই একটু করে কি প্র্যাকটিস করেন।